সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। তো আপনারা জানেন গত ৩রা নভেম্বর আমেরিকায় মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচন নিয়ে শুধু আমেরিকার মধ্যে না, আমেরিকার বাইরেও মানুষের অনেক উৎসুক ছিল যে নির্বাচন কেমন হবে, কে জিতবে এবার নির্বাচনে ইত্যাদি বিষয় নিয়ে। তো আমরা চিন্তা করেছিলাম তখন এই প্রগতির যাত্রীর পক্ষ থেকে এই নির্বাচন প্রসঙ্গে একটা আলোচনা আমরা করতে পারি কিনা। তো সেই চিন্তা করে এই সময় বের করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আলোচক যাকে আমরা আমি চিন্তা করেছিলাম, ওনারও হাতে সময় কম ছিল। যে কারণে পরে ২১শে নভেম্বর আজকের এই দিনটাতেই আমরা ঠিক করি যে একটা আলোচনা বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনোত্তর আমেরিকার রাজনীতিটা কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে একটু আলোচনাটা হবে। তো আজকে যারা আমাদের এখানে জুমে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। এবং আমাদের মধ্যে আজকে আলোচক হিসেবে আমরা একজনকে রেখেছি। তিনি হচ্ছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। এখানকার যে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম যেটা আছে সেখানে উনি শিক্ষক, কিন্তু ওনার আরেকটু পরিচয় সেটা হচ্ছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে পড়াশোনা করেছেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন, এই শিক্ষকতা করেছেন। এরপরে উনি এখানে এসে পিএইচডি করেছেন। ওনার রাজনীতি, ওনার বিষয়ই সবসময়ই হচ্ছে যে রাজনীতি। ওনার সাথে আমাদের আগেও একটা অনুষ্ঠান আমরা করেছিলাম। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? না? একটু হাত দেখালে কেউ হবে? হ্যাঁ, আগেও একটা অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশ কোন পথে। উনি নিয়মিত লিখে থাকেন বিভিন্ন পত্র-পত্রিকায়। উনার একটা ব্লগও উনি লিখেন। তাছাড়া আলোচনা করেন বিবিসিতে পলিটিক্সের উপর, বিভিন্ন দেশের মিডল ইস্টের পলিটিক্স কিংবা আমেরিকার পলিটিক্সের উপর, বাংলাদেশের রাজনীতির উপর আলোচনাও করেন। তো আজকে সাইদ ইফতেখার আহমেদ কে পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত। তো আজকের যে আলোচনা এটা আমরা আবার ২ ভাগে ভাগ করেছি। আমি চিন্তা করেছি যে কিছু প্রশ্ন আপনাকে আমরা করব। আপনি একটু আনমিউট করে দেবেন ইফতেখার। আ আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্ন করতেই আমরা নির্বাচনটাকে একটু দেখতে চাই। আবার আমাদের যারা এখানে উপস্থিত আছেন কিংবা ফেসবুকে আছেন, আমি ফেসবুকটা আমি চেক করব। আ তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটাও আমরা আপনাকে বলব। তাহলে সেটাও আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু এভাবেই আমরা খুব বড় এই আজকের আলোচনা ১.৫ ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। কাজেই আজকে আমরা কোনো মতামত কারো কাছ থেকে নেব না। আমরা মতামত নেব না, কিন্তু প্রশ্ন নেব। মতামতের জন্য অন্য সময়টা আমরা করে নেব। তো যাই হোক, আমার মনে হয় তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন ইফতিখার স্যারকে আপনারা অনেকেই চেনেন। উনি আলোচনা করবেন। ইফতিখার, আপনি কি একটু শুভেচ্ছা জানাতে চান সবাইকে? একটু প্রথমেই আপনার। প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই প্রগতির যাত্রীকে এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এটি একটি চমৎকার অনুষ্ঠান এবং একটা ব্রেইনস্টর্মিং যেটা আমেরিকার নির্বাচন নিয়ে সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে। কারণ আমেরিকা আসলে কোন দিকে যাচ্ছে, এটার ভবিষ্যৎ কি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন। তো সুতরাং আসলে আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে বোধহয় আমরা একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যে পৌঁছাতে পারবো আরকি, যে কোন জায়গায় যাচ্ছে আরকি। তো আমার মনে হয় যে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটা শুরু করে দিলে বোধহয় ভালো হয়। আচ্ছা, তাহলে আচ্ছা। আমরা ১০টা ১৭ এখন আমরা শুরুই করছি অনুষ্ঠানটা। তো যাই হোক, নির্বাচন তো হয়ে গেল ৩রা নভেম্বর। এর মধ্যেই অনেকগুলো ঘটনা আমেরিকায় ঘটে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন করেছেন এবং বাইডেন নির্বাচনে আনঅফিশিয়ালি বলতে গেলে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত প্রেসিডেন্ট। এটা একটা বিষয়। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এই নির্বাচনের আগে থেকেই আ কিন্তু নির্বাচন নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনাও ছিল। বিশেষ করে তরুণদের মধ্যে একটা উদ্দীপনার বিষয়।
ছিল যেটা, সেটা হচ্ছে যে বার্নি স্যান্ডার্সকে নিয়ে। বার্নি স্যান্ডার্স কিন্তু এই নির্বাচনকে অনেকটা আ আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি অনেক প্রাণবন্ত বলতে যেটা বা সতেজ বলতে যেটা বোঝায়, উৎসবমুখর বলতে যেটা বোঝায়, সেটা বার্নি স্যান্ডার্সের কারণেই হয়েছে। উনি বিভিন্নভাবে এই ইলেকশনে উনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন এবং পরবর্তীতে অবশ্য উনি উনার আ ইয়ে থেকে উনি সরে যান। এই প্রাইমারি ইলেকশনে উনি আর করতে পারলেন না, আসতে পারলেন না প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। কিন্তু উনি রাজনীতিতে একটা বড় অ্যা চমক বা বড় ধরনের একটা ইমপ্যাক্ট এখানে রেখে যান। সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক সোশ্যালিজম বলতে যা বোঝায় সেরকম একটা রেখে যান। এবং ইয়াংদের মধ্যেও কিন্তু সেটার একটা প্রভাব আছে। এই উনার রাজনীতির একটা প্রভাব আছে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে এই নির্বাচনের মধ্য দিয়ে ৩৭ জন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নির্বাচন করেছেন। তার মধ্যে ২৮ জন নির্বাচনে জয়লাভ করেছেন। নট অনলি সিনেট কিংবা ইতে না, কিন্তু অন্যান্য ইয়েতেও মিলেও। এবং খুব সম্ভবত ৪ জন এখানে জয়লাভ করেছেন কংগ্রেসে। আর তার মধ্যে আমাদের নিউ ইয়র্কের ২ জন আছেনই, আরো ২ জন নিউ ইয়র্কের একজন, আর একজন হচ্ছে যে মিশিগানের। তাই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, হ্যাঁ। এরকম ৪ জন জয়লাভ করেছেন। যাই হোক, এই নির্বাচনকে নিয়ে এখানকার গণমাধ্যম কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এই নির্বাচন ঐতিহাসিক। তো আমরা নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা করব না। আ কিন্তু ঐতিহাসিক বলছে, এটার অনেকগুলো কারণ অনেকেই ব্যাখ্যা করছে। কিন্তু আপনিও কি মনে করছেন যে এটা ঐতিহাসিক একটা নির্বাচন এই আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে হলো এই নির্বাচনের ইতিহাস, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে, এবং কেন মনে করছেন আপনি সেটা? আমি ইফতেখারকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এইটা দিয়েই আমরা শুরু করতে চাই। না, অনেক ধন্যবাদ। এটি একটি চমৎকার প্রশ্ন এবং আমার মনে হয় যে আমি উত্তরটা বলার পর কারো যদি কোনো প্রশ্ন থাকে এটার সাপেক্ষে প্রশ্ন নিয়ে আমরা বোধহয় পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। তো তাহলে আপনার একটা ধারাবাহিকতা থাকে আরকি। নিশ্চয়ই। তো নানাবিধ কারণে আপনার অনেকে এটাকে ঐতিহাসিক মনে করছেন এবং ঐতিহাসিক আসলে টার্মটা আমরা ইউজ করব কিনা হয়তো এটা হয়তো বলার সময় আরো পরে আমরা বলতে পারবো। তো সুতরাং প্রচলিত মিডিয়া যে কারণে ঐতিহাসিক বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এসছেন এবং তিনি শুধু নারী নন, তিনি হচ্ছেন আপনার আমেরিকানরা যে টার্মটা ইউজ করে পিপল অফ কালার, যেটা আমাদের বাংলাদেশের জনগণ একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এখানে বর্ণ একটা অদ্ভুত ব্যাপার এই দেশের রাজনীতিতে। আপনার কে সাদা, কে কালো আর কে আপনার বাদামি, এটা হচ্ছে রাজনীতির ক্যাটাগরাইজেশন মার্কিন যুক্তরাষ্ট্রে। যেটা বাংলাদেশে যেমন আপনার যে বা ভারত উপমহাদেশে যেমন আপনার হিন্দু মুসলমানকে ধরে, ধর্মকে ধরে একটা সাম্প্রদায়িকতা রাজনীতি হয়, এখানকার মূল রাজনীতি হচ্ছে কে কার গাত্রবর্ণ কিরকম, এভাবে মানুষে মানুষে ভাগ হয়। অর্থাৎ আমরা যদি বিশ্ব ইতিহাসের দিকে দেখি, আমরা খুব অদ্ভুত মানুষ। নানান ভাবে আমরা নিজেদেরকে ছোট ছোট ভাগে ভাগ করতে শিখেছি আর কি। তো মার্কিন যুক্তরাষ্ট্রে বিভাজনটা হয়েছে আপনার গায়ের গাত্র বর্ণের উপরে। সুতরাং এখানে একটা মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই গাত্র বর্ণ, যেটাকে তারা এখানে রেইসের রাজনীতি বলা হয় আর কি। তো সেইভাবে প্রথমবারের মতো মার্কিন ইতিহাসে একজন নারী এবং একজন আপনার যেটাকে বলা হয় যে যিনি শ্বেতাঙ্গ নন, অশ্বেতাঙ্গ নারী আপনার নির্বাচিত হয়ে এসেছেন, সেই কারণে ঐতিহাসিক বলা হচ্ছে। তবে আমার কাছে এর বাইরে যেই কারণে খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মনে হয়েছে, যেটা মূলধারার মিডিয়া কখনোই উল্লেখ করবে না, যেটা উৎপলদা বলেছেন, এই নির্বাচনে আপনার আমরা দেখেছি যে বার্নি স্যান্ডার্স সহ সোশ্যালিস্টদের একটা বিশাল উত্থান, যেটা মার্কিন ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর কখনো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আপনার আমরা যদি বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখে থাকি, সেই মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে, মুক্ত বাজার অর্থনীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই কিছুদিন আগ পর্যন্ত বা এখনো এক অর্থে আর কি, যে কমিউনিস্ট সোশ্যালিস্ট শব্দগুলো অনেকটাই বাংলাদেশের রাজাকার আলবদর এই শব্দগুলোর মতোই ছিল একসময়। তো সেই সোশ্যালিজমকে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় ধারায় পরিণত করতে সমর্থ হচ্ছে বার্নি স্যান্ডার্স এবং নোয়াম চমস্কি এবং আরো অনেকে রয়েছে এর পিছনে আর কি। এবং উৎপলদা যে কথাটা বলছিলেন তার কথা সূত্র ধরেই বলি, বার্নি স্যান্ডার্স কিন্তু ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রায় চলে এসেছিলেন এবং উনি যেই কথাটা বলতে চাচ্ছিলেন এই নির্বাচনে, সেটি হচ্ছে যে আপনার, আমি বাংলাদেশের যারা অডিয়েন্স তাদের জন্য একটু ব্যাখ্যা করে বলছি আর কি বিষয়টা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এনারা বিষয়গুলো জানেন, যে এখানকার যে হেলথ কেয়ার সেক্টর এবং যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে হেলথ কেয়ার প্রায় পুরোটাই কর্পোরেট পুঁজির দ্বারা
নিয়ন্ত্রিত হয়। তো উনি বলছিলেন যে সেই হেলথ কেয়ার সেক্টরটাকে এবং শিক্ষাকে মানবাধিকার ঘোষণা করে সবার জন্য হেলথ কেয়ার বা স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা উনি দাবি তুলেছিলেন, এবং এই বিশেষ করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য খাতকে উনি জাতীয়করণ করার কথা বলেছিলেন। এবং এই দুটো স্লোগান দিয়ে উনি কিন্তু যথেষ্ট পপুলার হয়ে উঠেছিলেন এবং উনি কিন্তু প্রার্থী হয়ে উঠে আসছিলেন। সেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে ডেমোক্রেটিক পার্টি, আজকে অনেকে ডেমোক্রেটিক পার্টির পক্ষে অনেক চমৎকার চমৎকার কথা বলছেন, কিভাবে নানা মেকানিজম করে, নানা কোট আনকোট দুর্নীতির আশ্রয় নিয়ে এবং ভোটে নানান রকম আমরা দেখেছি সেই সময় এক ধরনের কারচুপি অরাজকতা, ডেমোক্রেটিক পার্টির যে মনোনয়ন প্রক্রিয়া এবং কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে, ভোট গণনায় দেরি হচ্ছে, নানানভাবে বার্নি স্যান্ডার্সকে কিন্তু নির্বাচনী দৌড় থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু সরিয়ে দিলেও আজকে যে বাস্তবতা ছিল জো বাইডেনের ক্ষেত্রে, যে বার্নি স্যান্ডার্স তো বটেই, তার অনুসারীরা তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলি বামপন্থী রাজনৈতিক দল রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টি সহ সবাই কিন্তু বার্নি স্যান্ডার্সের পক্ষে দাঁড়িয়েছিল এবং তারা একটা এন্টি ট্রাম্প কোয়ালিশন করে। সে এন্টি ট্রাম্প কোয়ালিশনে আপনার যারা ট্রাম্প বিরোধী সমস্ত বামপন্থীরা এবং অন্যান্য গ্রুপ, হ্যাঁ, যারা আপনার এক ধরনের যেটাকে বলে সিভিল রাইটস এর জন্য সংগ্রাম করছে, সেই সমস্ত গ্রুপগুলো একসাথে হয়। ফলে আজকে নির্বাচনটা এই কারণে ঐতিহাসিক, মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয়নি সেটা হচ্ছে জো বাইডেন নির্বাচনে জিতে আসলো। উৎপল্লা যেটা বলছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা, এটি একটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বামপন্থী রাজনৈতিক ধারা বা বামপন্থী রাজনৈতিক দল। তারা আজকে যে কাজটা করেছে, আমি একটু বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন একসময় সিপিবি কাজ করতো আওয়ামী লীগের ভিতরে থেকে, হ্যাঁ, বাকশালে চলে এসেছিল। তো এরাও যেটা করেছে আর কি, যে ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মকে ব্যবহার করে, কারণ এখানকার যে পলিটিক্যাল পার্টির যে প্ল্যাটফর্মগুলো এগুলো কিন্তু অত্যন্ত লুজ, যে কেউ অলমোস্ট এটা মেম্বার হতে পারে, এমনকি পার্টির চিন্তাধারার সঙ্গে ভিন্ন মত পোষণ করেও কিন্তু এখানে সদস্য হওয়া যায়। তো বাম রাজনৈতিক দলগুলো যেটা করেছে, যেমন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা, ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যে আজকে কংগ্রেসের 4 জনকে নির্বাচিত করতে সমর্থ হয়েছে। এর মধ্যে এই 4 জন কিন্তু গত কংগ্রেসেও ছিলেন, আলেকজান্ডার ওকাসিও-কর্টেস, রাশিদা তাইয়েবা এবং আরো 2 জন, এবং বিভিন্ন নির্বাচনেও কিন্তু আরো বেশ কয়েকজন জিতে এসেছেন আর কি। তো আমার মূল বক্তব্যটা হচ্ছে এই কারণে ঐতিহাসিক, যদি জো বাইডেন জানুয়ারি 20 তারিখে উনি প্রেসিডেন্ট হতে পারেন, স্টিল ইস এ বিগ ইফ, একটা বড় প্রশ্নবোধক রয়ে গেছে যে উনি হতে পারবেন কিনা। হতে পারলে উনার যে সমর্থন ভিত্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো বামপন্থীদের উপর নির্ভর করবে, অর্থাৎ বামপন্থীদের সমর্থনের উপর ভিত্তি করেই কিন্তু উনি আজকে নির্বাচিত হয়ে এসেছে। সুতরাং এই কারণগুলোর জন্য এবারের নির্বাচন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পূর্বে আমরা কখনো দেখি, সুতরাং এই সমস্ত কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন সেটা একটি ঐতিহাসিক নির্বাচন। তো এ সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আলোচনাটা আরেকটু কন্টিনিউ করা যায় এই বিষয়টার উপর শুধু। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন। হ্যাঁ, কমেন্টস না, প্রশ্নে আমরা যেতে চাই। থাকলে আমরা এটা নিয়ে তাহলে আলোচনা করে ফেলতে পারি। আছে কারো কোনো প্রশ্ন এই বিষয়টা নিয়ে? আচ্ছা উৎপল, আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে এলিজাবেথ ওয়ারেনের ভূমিকাটা কি? এলিজাবেথ ওয়ারেন তো প্রায় একই করছিলেন না, আমার মনে হয় চিন্তার দিক থেকে সমসাময়িক। ওনার প্রসঙ্গটা এখানে মানে অনুল্লেখ থাকছে কেন? উনি কি এই ব্যাপারে ওনার কোনো ভূমিকা নেই, এলিজাবেথ ওয়ারেন? তাহলে মানে একটা আনসার করবেন? হ্যাঁ, সাথে সাথে হয়ে গেলে তারপরে আপনার পরবর্তী। তাহলে এলিজাবেথ ওয়ারেনের ভূমিকাটা একটু আপনি আলাপ করতে পারেন। এখন এলিজাবেথ ওয়ারেনের ভূমিকাটা এটি একটা ব্রড কোশ্চেন আর কি। এখন আমরা যেহেতু যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে এলিজাবেথ ওয়ারেন যেহেতু আপনার নির্বাচনী রেসে উনি নেই, সুতরাং উনার ডাইরেক্ট, কারণ উনার যে নির্বাচনী এলাকাটা, হ্যাঁ, ওর বাইরে আসলে এই মুহূর্তে প্রেসিডেন্ট রেসে উনার ডাইরেক্ট ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই। কিন্তু অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টির উনি একজন মেম্বার হিসাবে, সিনেটর হিসাবে উনার যতটুকু ভূমিকা ঠিক ওইটুকু, কিন্তু ন্যাশনাল লেভেলে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটার বৃহত্তর ফর্মে এই মুহূর্তে উনার ভূমিকা পালন করবার অবকাশটা খুব সীমিত। আর উনার যেমন বার্নি স্যান্ডার্সের যেমন পুরো আমেরিকাতে একটা পুরো ভিত্তি রয়েছে সারা,
এলিজাবেথ ওয়ারেন, অ্যাজ মাচ অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আপনার সারা আমেরিকাতে ওই রকম ইনফ্লুয়েন্সটা ওনার নেই যে একটা নির্বাচনী মুভমেন্টকে প্রভাবিত করবার মতো ক্ষমতা যেটা বার্নির ছিল, এবং বার্নিরকে ঘিরে বিভিন্ন বামপন্থী দলগুলোর ছিল, সেটা এলিজাবেথ ওয়ারেন ঠিক অতটা প্রভাবশালী মার্কিন রাজনীতিতে নন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু মতাদর্শের দিক থেকে তো ওনারা কাছাকাছি ছিলেন না, বার্নি স্যান্ডার্স আর এলিজাবেথ ওয়ারেন ওয়ারেন? অনেকটাই মানে মাচ মোর লেফট দেন আপনার কি বলে কমলা হ্যারিস। কমলা হ্যারিসের চেয়ে উনি আরেকটু বামে অবস্থান করেন, কিন্তু আবার ঠিক বার্নিদের মতো অতটা নয়। আচ্ছা আচ্ছা। আমার একটা প্রশ্ন আছে যে হ্যাঁ বলেন। বার্নি স্যান্ডার্স ইয়ংদের কিভাবে এত করতে পারলো আর কি, ইয়ংদেরকে উদ্বুদ্ধ করতে পারলো কেমন? ধরেন এই নির্বাচন, আগে নির্বাচন, বিশেষ করে আমি আমার ছেলের দিয়েই বলি যে ওই কিন্তু কোনো রাজনীতির সাথে ছিল না, কিন্তু হঠাৎ করে বার্নি স্যান্ডার্স এর উপরে তার ক্যাম্পেইন করছে যখন বার্নি স্যান্ডার্স যখন প্রাইমারিতে ছিল। এইটার কারণটা কি? হঠাৎ আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা প্রবণেছিতে ইয়ংদের উপরেই, ইয়ংরা তাকে বেশি সমর্থন করছে। এইটার কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা একেবারেই সঠিক যে আসলে উনার একটা বড় সাপোর্ট বেস ইয়ং, এবং মানে আমরা যদি 1917 সাল থেকেও ধরি বা 1945 সাল থেকেও ধরি, যে আপনার আমেরিকার ইতিহাসে কিন্তু এই জিনিসগুলো কখনো দেখা যায়নি। আমরা যদি আপনার একটু খেয়াল করেন যে সোভিয়েত ইউনিয়ন যখন, আমি আসছি আপনার পাশে, সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়ে গেল, আপনার পরবর্তীতে ওয়েস্টার্ন মিডিয়াগুলো এভাবে কথা বলা শুরু করলো যে এই দেখো যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি বা লেফট কারা করছে, সমস্ত বৃদ্ধ লোকজন, আগের লোকজন, ইয়ংদের মধ্যে এইগুলি কোনো আবেদনই নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই যে বাম ধারার যে আন্দোলনগুলো দাঁড়াচ্ছে, হ্যাঁ, একটি বাম পার্টি না, কিন্তু অনেকগুলি বাম ধারা এবং গ্রুপ এখানে রয়েছে, সবগুলি কিন্তু ইয়ংদের একটা বিশাল পার্টিসিপেশন। এখন কথা হচ্ছে যে কেন ইয়ংরা আপনার আকৃষ্ট হচ্ছে? কারণ বার্নি স্যান্ডার্স দুটো কথা বলেছেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার চিকিৎসা ব্যবস্থা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য, এই যে কোভিডে আপনার প্রায় 2,60,000 লোক মারা গিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটি অত্যন্ত ডেভেলপ হেলথ কেয়ার, মানে মেডিকেল সিস্টেম না, মেডিকেল টেকনোলজি থাকা সত্ত্বেও সিস্টেমটা ভালো না, কারণ সাধারণ মানুষের অ্যাক্সেসটা সেখানে নেই। তো সেখানে উনি বলেছেন যে এটা জাতীয়করণ করতে হবে, এটা হচ্ছে মানবাধিকার, প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুবিধা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বার্নির পূর্বে সেইভাবে কেউ কিন্তু বলেনি, মানে ন্যাশনাল ভাবে কমিউনিস্ট পার্টিরা বলেছে, কিন্তু এগুলো কোনো আপনার মূলধারা কোনো মিডিয়াতে সেটা আসেনি। দ্বিতীয় একটি কথা বলেছেন যে আপনার শিক্ষাতে যেটা হয়েছে, যারা এখানে পড়াশোনা করে তারা জানে প্রত্যেকটি ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল পরিমাণ লোন নিয়ে কিন্তু পড়তে হচ্ছে। 1 লাখ, 1.5 লাখ, $2 লক্ষ তারা লোন নিচ্ছে। তারপরে সেই লোনটা সুদ, মানে লোনের যে সুদ, সেটা শোধ করতে করতে কিন্তু সারা জীবন পার হয়ে যাচ্ছে, তাদের বাবা মাকে টানতে হচ্ছে। হ্যাঁ, সুতরাং এই যে শিক্ষা এবং চিকিৎসার যে কথাটা উনি বলেছেন, যে মৌলিক মানবাধিকার এবং শিক্ষা এবং চিকিৎসা, এইটাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে প্রত্যেক মানুষের অধিকারটা দিতে হবে। এই স্লোগানগুলো আসলে আপনার ইয়ং জেনারেশনকে টেনেছে, কারণ তারা আপনার ডে টু ডে আপনার বিষয়টা সাফার করছে, যে এই দেশে পড়াশোনা করাটা কি পরিমাণ যে কঠিন ব্যাপার সেটা তারা বুঝতে পারছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে বার্নির এই ভূমিকাটার কারণে আপনার যে ইয়ং জেনারেশন, তার যে স্লোগান, তার প্রতি কিন্তু আকর্ষিত হয়েছে। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শুভ্র। আচ্ছা, আরেকজন করতে চাইছে, উনি করুক, তারপরে কে করতে চাইছিলেন? আমি করতে চাইছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা এরকম যে আসলে আপনি অলরেডি বলেছেন যে স্যান্ডার্সকে অন্যায়ভাবে মানে প্রেসিডেন্ট ইলেকশন করতে দেওয়া হয়নি। এটা শুধু এইবারই না, 2016 সনেও ঘটেছিল এবং সেটার অনেক সাক্ষ্য প্রমাণ আছে আর কি। এবং সেইবার 16 সনে যে ট্রাম্প জিতেছিল, এটা আমার যতদূর ধারণা এটা কোনো মানে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না। মানে মার্কিন যে এস্টাবলিশমেন্ট, তাদের উপর যে জনতার মানে এক ধরনের অনাস্থা প্রকাশ, সেখান থেকেই ট্রাম্পের জিতে যাওয়া। আর এইবার যে মানে আপনি নিজেও বলেছেন যে বাইডেন মানে যদি ধরা যায় জিতেছেন, সেটা হলো এটা এস্টাবলিশমেন্টের প্রতি সমর্থন নয়, এটা হলো মানে বিভিন্ন গ্রুপের মানে অ্যান্টি ট্রাম্প ইয়ের ফলে আর কি, স্ট্যান্ডের ফলে। আমার অনেক সময় মনে হয় যে আমাদের এই ঘটনা, আমেরিকার যে দু দলের যে ঘটনা এখন দাঁড়াচ্ছে অনেকটা বাংলাদেশের যেটা ছিল আওয়ামী লীগ বিএনপির মতো, এবং মানে যার ফলে মানে মানুষ যেহেতু অন্য কোনো কিছু পাচ্ছে না, এই দু দলকেই মানে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এবং আমরা বারবারই দেশে বলছি কোনো তৃতীয় শক্তির কথা, যেটা হবে বাম গণতান্ত্রিক শক্তি। আপনার মানে কথাই আমি বুঝলাম যে বর্তমানে অ্যাটলিস্ট যে বার্নি স্যান্ডার্স বা এদের মানে
মাধ্যমে আহ, হ্যাঁ, বার্নি স্যান্ডার্স বা এদের মাধ্যমে যেটা হয়েছে যে বাম শক্তি এখানে শক্তিশালী হচ্ছে। আপনার কি মনে হয় না যে এই যে মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে আপনার যে এক ধরনের মনোভাব যেটা তৈরি হয়েছে আমেরিকান জনগণের মধ্যে, একটা বিরাট অংশের মধ্যে, বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে, এটাকে সঠিকভাবে চালানোর জন্য এখন মানে একটা বাম দল বা বাম জোট করার দরকার আমাদের দেশের মতো, যেটা নাকি পরবর্তী পর্যায়ে অ্যাকচুয়ালি মানে আমেরিকাকে সামনের দিকে নিয়ে যেতে পারে, এবং এর যে পুঁজি, এর যে মানে সমস্ত মানে টেকনোলজি, টেকনিক্যাল সমস্ত এটা সহ, এবং সেটাকে যে মানব মানে সারা বিশ্বের মানবের কল্যাণে একটা মানে সুন্দর একটা মানে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। থ্যাংক ইউ বিজন দা, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ইফতিখার একটা একটি বাম চমৎকার গ্রুপ। প্রশ্ন। এখন দুটো বিষয় এখানে আসছে। আপনার এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে ক্ষোভটা দুই ধারায় এসছে, একটা হচ্ছে বাম ধারায়, ওই ধারাটা আমি একটু পড়াশোনা করছি, একটা হচ্ছে দক্ষিণ পন্থার ধারা। এবং দক্ষিণ পন্থার রাজনীতির কিন্তু একটা বিপুল উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে, যার আপনার প্রতিনিধিত্ব করছেন বা বাজার প্রতীকে এই মুহূর্তে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেটাকে অনেকে ট্রাম্পিজম বা ট্রাম্প বাদ বলছে আর কি। এবং এই দক্ষিণ পন্থার রাজনীতিটা খুব অদ্ভুত এখানে। এটা আবার টিপিক্যাল যে দক্ষিণ পন্থার রাজনীতি সেটার সাথে মিল খাচ্ছে না। এটা হচ্ছে এক অর্থে দেখুন যে আপনার যে ইন্টারনাল পলিটিক্সে তারা যে বিষয়গুলো নিচ্ছে সেগুলো একটা টিপিক্যাল, যেমন তারা বর্ণাম বৈষম্যবাদকে তারা উস্কে দিচ্ছে, একটা অভিবাসী বিরোধী তারা নীতি নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তাদের যে কতগুলো পলিসি এবং যে বক্তব্যগুলো, এগুলো কিন্তু আবার বাম রাজনীতির সাথে মিলে যাচ্ছে, খুব অদ্ভুতভাবে হলো সত্য। যেমন ধরুন যে কেন কেন সেটা বলছে তারা, সেই ব্যাখ্যাটা পড়া যাচ্ছে, কোন জায়গাগুলি মিলছে সেটা আসছে, তারপরে সেটা আলোচনা ধরে পরে বাম ইতে যাবো আমরা। তো এখন কোন জায়গায় মিলছে, যেমন ধরুন যে সারা বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্রের বামরা সহ সারা বিশ্বের বামরা বলে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশি ভূমিকার অবসান ঘটাতে হবে, এবং বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 730টা বা 800টির মতো ঘাঁটি আছে, বন্ধ করে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে একই কথা বলে যাচ্ছেন যে আমেরিকার ভূমিকা পুলিশি না, তাকে পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমেরিকা বিশ্বের মোড়ল হতে পারবে না, আমেরিকা বিশ্বের পুলিশ হবে না। খুব অদ্ভুত। দেখুন, বামরা বলে এসছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটো জোটের প্রয়োজনীয়তা নাই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে একই ভাষায় বলছে যে ন্যাটো জোটের কোনো প্রয়োজনীয়তা নাই। ন্যাটো দিয়ে কি হবে? কার বিরুদ্ধে ন্যাটোকে বন্ধ করে দাও। হ্যাঁ, এবং আপনি একটা যে অদ্ভুত জিনিস খেয়াল করুন যে গত 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব রাজনীতির যে ইন্টারফিয়ারেন্স, এটা কিন্তু অনেক কম ছিল, মানে বিশ্বযুদ্ধের পরে যে কোনো সময় থেকে। তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে মুক্তবাজার অর্থনীতির বিরুদ্ধে কথা বলছে, এটা খুব অদ্ভুত ব্যাপার, যেটা বামরা বলে এসছেন। কারণ এটা বলছেন উনি ভিন্ন জায়গা থেকে যে মুক্তবাজার অর্থনীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং তিনি মুক্তবাজার অর্থনীতির বিরুদ্ধে কথা বলছেন এখানে। হ্যাঁ, তো এই বিষয়গুলো খুব অদ্ভুত রকম একটা সিমিলারিটিস আপনার দক্ষিণ পন্থার রাজনীতি যারা করছে, এবং এই জায়গাটাতে নিয়ে বিশেষ করে যখন মার্কিন আপনার ডোনাল্ড ট্রাম্পের বৈষম্যবাদী নীতি বা দক্ষিণপন্থার রাজনীতি নিয়ে কিন্তু মার্কিন এস্টাবলিশমেন্টের কোনো সমস্যা ছিল না। এগুলা কিন্তু সবসময় ছিল কম বেশি ভাবে। উনি আরেকটা কথা বলে নিচ্ছি যে আপনার ডোনাল্ড ট্রাম্প, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি বলার সাহস করেননি, যেটা সবসময় বামপন্থী চিন্তাবিদরা বলে এসছেন, যে মার্কিন মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ফেক নিউজ তৈরি করে, তারা ইচ্ছামতো নিউজকে ডিস্টর্ট করে, প্রপাগান্ডা চালায়। এই কথাগুলি গত 4 বছর বলে এসছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ফলে আজকে মার্কিন মিডিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রিন্ট এবং ইলেকট্রনিক দুটো মিডিয়াকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। তো এখন মার্কিন এস্টাবলিশমেন্টের সমস্যা হয়ে গেছে ওই জায়গাটিতে। একটি হচ্ছে যে যখনই ডোনাল্ড ট্রাম্প বলা শুরু করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব রাজনীতি থেকে প্রত্যাহার করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক যে বাজেট প্রায় $800 বিলিয়ন কাছাকাছি, এবং সারা বিশ্বে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের অপারেশন পরিচালনা করছে। তো এই জায়গাটা থেকে আপনার দক্ষিণ পন্থার সাথে এস্টাবলিশমেন্টের একটা সমস্যা তৈরি হলো। সেই সমস্যা থেকে আপনার এস্টাবলিশমেন্ট চেয়েছে যে কোনো অবস্থাতেই যাতে এবার আপনার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে না আসতে পারে, এবং তার সাথে হাত মিলিয়েছে বা হাত মিলানোই ছিল মূলধারার মিডিয়াগুলো, যেগুলোকে আমরা দেখেছি CNN, ABC নিউজ, MSNBC, ওদিক থেকে আপনার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এক্সেট্রা এক্সেট্রা, বস্টন গ্লোব, এগুলো ফক্স নিউজ, এগুলো ছিল ভিন্ন। তো এই একটি ধারা আমরা দেখলাম দক্ষিণ পন্থার ধারা।
আর আরেকটি ধারা যেটার অনেকটাই মানে আপনার প্রতীকে পরিণত হয়েছিলেন বার্নি স্যান্ডার্স, সেটা হচ্ছে বৃহত্তর বাম ধারার একটা উত্থান আমরা দেখেছি, যেটাকেও আপনার ইস্টাবলিশমেন্ট চাচ্ছে না যে এই ধরনের ধারারও একটা উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটুক। ঠিক আছে, এখন আপনার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ফলে আপনার তারা চাইলেও কি এমন একজন প্রার্থীকে তারা বের করে নিয়ে আসতে যেটা আপনার ইস্টাবলিশমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা জো বাইডেনকে দেখি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইস্টাবলিশমেন্ট যেটা চলে এসছে আপনার প্রায় 100 বছর ধরে ধরুন, হ্যাঁ, তাকে রিপ্রেজেন্ট করছে আর কি। তিনি কিন্তু হেলথ কেয়ার ন্যাশনালাইজেশনের কথা বলছেন না, তিনি এডুকেশন সিস্টেমকে মানবাধিকারের কথা বলছেন না, মোর অর লেস আপনার অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতিটা সেটারই একটু চমৎকার যে রেটরিক দিয়ে কিন্তু জো বাইডেন মানে যদি প্রেসিডেন্ট হতে পারেন সেটা কন্টিনিউ করবেন। অভ্যন্তরীণ রাজনীতিতে তেমন কোনো পরিবর্তন, একজন বোধহয় প্রশ্ন করেছিলেন যে আমরা কিন্তু দেখবো না, সেগুলি কিছু সুন্দর সুন্দর কথামালা আমরা শুনতে পারবো আর কি, অনেকে এটাকে বলে যে লিবারাল ইম্পেরিয়ালিজম, যেটা হ্যাঁ সেই লিবারাল ইম্পেরিয়ালিজমের ধারাটা আমরা দেখবো। আচ্ছা, ওই আলোচনায় পড়ে যাচ্ছে, যে মূল আলোচনা যেটা ছিল, যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী একটা বাম ধারা, একক ধারা। এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রাজনীতিটা অত্যন্ত জটিল। বাংলাদেশ আমরা কিন্তু একটি হোমোজেনাস, একদম কিন্তু সব কিন্তু একই জাতি গোষ্ঠীর লোক আমরা এখানে বসবাস করি বাংলাদেশে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 50টা স্টেট এবং কিছু টেরিটরি আছে, মিলে কিন্তু একটা বিশাল রাষ্ট্র। পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠীর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, সমস্ত জাতি এই দেশটিতে বাস করেন, এবং সমস্ত ধর্মের লোক এখানে বসবাস করেন, এবং সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোক এখানে বসবাস করেন। এবং এটা কিন্তু একটা মাল্টিলিঙ্গুয়াল সোসাইটি। যদিও আমরা বাইরে যারা থাকে তারা মনে করি ইংরেজি কিন্তু একমাত্র ভাষা না, এখানে স্প্যানিশ ভাষা আছে, জার্মান ভাষা, নানান ভাষা আছে। হ্যাঁ, তার পাশাপাশি আছে আপনার আদি আমেরিকান, যেটা নেটিভ আমেরিকান 1% এবং বিশাল বিশাল পুঁজি এখানে কাজ করছে আর কি। তো সেইখানে বাংলাদেশের মতো আপনার যেটা হয়ে এসছে, যে আপনার তৃতীয় একটি ধারা আপনার দাঁড় করানোর একটা চেষ্টা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে চলে এসেছিল আর কি, কিন্তু সেটা কখনোই সফল হয় না ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির বাইরে যে আর কি। তো এখানে যেটা করে যে বাম ফ্রন্ট গুলো অনেকটা একটা লুজ প্ল্যাটফর্মে কাজ করে, যেমন এন্টি ফ্যাসিস্ট মুভমেন্ট, এন্টি ট্রাম্প কোয়ালিশন, হ্যাঁ, এবং বিভিন্নভাবে মনে করে যে কথার কথা বলছি যে বাংলাদেশ থেকে বুঝালে কুমিল্লা একজন কাজ করছে, রাজশাহীতে কাজ করছে, একটা লুজ বন্ড, কিন্তু ওই রকম একটা বন্ড করে রাজনীতি দাঁড় করানো ইটস এ ভেরি ডিফিকাল্ট ইস্যু এখানে আপনার। আমরা সবাই কিন্তু এক ভাষায়, আমরা যেমন এখানে বসছি, আমরা সবাই কিন্তু এক ভাষায় কথা বলছি, আমরা সবাই একই জাতির এখানে। এখন চিন্তা করুন যে আমাদের আজকের সেট আপটা, একজন ব্রিটিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন কোরিয়ান, একজন চাইনিজ, একজন শ্রীলঙ্কান, সবাই বসছি, হ্যাঁ, এবং অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে, সেটাকে একটা ধারায়। এবং বাম চিন্তার যে আপনার ধারণাটা, এটাও কিন্তু একজন হোমোজেনাস কনসেপ্ট এখানে না। হ্যাঁ, কেউ একদম খুব টিপিক্যাল মার্কসিস্ট, কেউ হচ্ছে আপনার মাওয়িস্ট, কেউ হচ্ছে আপনার যেটাকে বলে নিউ মার্কসিস্ট ধারা এখানে আছে, আবার একটা আছে যে অ্যানার্কিস্ট ধারা, চমস্কিদের ধারা আছে। হ্যাঁ, এই বিষয়টা আছে। সুতরাং তবে একটা চেষ্টা, যেটা পজিটিভ দিক হচ্ছে, যদি বাম রাজনীতিকে আমরা পজিটিভ ধরি আর কি, যেটা ছিল না, যে বাম রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেক্সটে যে আলোচনা করা, এটাই মোটামুটি 8-10 বছর আগে একটা ছিল অ্যাবসার্ড ব্যাপার। আমেরিকাতে কমিউনিস্ট, আমেরিকাতে সোশ্যালিস্ট, এই বিষয়টা নিয়ে কথা বলে, আমেরিকাতে লেফট মানে একটা অচ্ছুত ব্যাপার ছিল কিন্তু এই দেশটিতে আর কি। তো সেইটা আজকে একটা পরিবর্তন ঘটেছে। আজকে সোশ্যালিজম আছে মেইন স্ট্রিম ডিসকোর্সের একটা অন্তর্ভুক্ত ব্যাপার দাঁড়িয়ে গেছে আর কি। সুতরাং এই ধারাটাকে যদি সামনে অব্যাহত থাকে, তাহলে হয়তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকেই আজ থেকে 10-15 বছর পরে একটা অন্য রূপে দেখতে পাবো আর কি। তবে সেটা এখন একটা বিগ ইফ, সেখানে আদৌ যাবে কিনা বা কোন ধারায় যাবে। এবং সবকিছুই কিন্তু জানুয়ারির যে 20 তারিখ, কারণ জানুয়ারির 20 তারিখ হচ্ছে যে পরবর্তীকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, সেটি একটা ফ্যাক্টর আছে। সুতরাং সবকিছু সেখানে নির্ভর করছে। এই মুহূর্তে বলা মুশকিল আর কি, যে যেই স্রোতটা, যে কারেন্টটা আপনার বার্নি স্যান্ডার্স তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা আসলে কন্টিনিউ করবে কিনা, সেটা এখনো আসলে বলার বোধহয় সময় আসে। থ্যাংক ইউ। মাই আন্ডারস্ট্যান্ডিং। শুভ্র কিছু বলতে চাচ্ছিলেন, এই প্রশ্নের সাথে মিলিয়ে কিছু প্রশ্ন করবেন? আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের সাথে, এই আলোচনার সাথেই। এই আলোচনার সাথে। হ্যাঁ, আচ্ছা, করেন। রানাদাকে দিই। শুভ্র, আচ্ছা, উনি আগে করে নিক। আচ্ছা, শুভ্র করে নেন। হ্যাঁ, শুভ্র আনমিউট করতে হবে। উৎপল দা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, একটু পরে।
আসছি। হ্যাঁ, ইফতেখারের আলোচনা খুব ভালো লাগতেছে, ভেরি হ্যাঁ, ফ্যাসিনেটিং, এবং থ্যাংক ইউ যে খুবই লাইভলি আলোচনা হচ্ছে। ইফতেখার, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কি আমেরিকাতে যে ইলেকটোরাল সিস্টেম এবং যে পপুলার ভোটের সিস্টেম, এখানে যে এখানে যে যে একটা ডিসক্রিপেন্সি বা এটা নিয়ে আমার একটা প্রশ্ন, যে আপনারা অলরেডি জানেন যে যে গত কয়েকটা নির্বাচনে, প্রায় 4-5টা নির্বাচনে সম্ভবত, যে ইলেকট্রাল ভোটে অনেক অ্যাডভান্স ছিল ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি। যেমন এবারও প্রায় 5 মিলিয়ন ভোটে আগানো বাইডেন। জো বাইডেন। ডেমোক্রেট। আচ্ছা, তো এটা নিয়ে ইলেকট্রাল সিস্টেমটা নিয়ে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমেরিকার ইন জেনারেল আমেরিকার যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাটা নিয়ে আমার একটা প্রশ্ন, যে হাউ ইউ লুক অ্যাট ইট, হাউ ইউ সি দিস হোল নির্বাচন সিস্টেম। আর একটা প্রশ্ন হচ্ছে যে রিলিজিয়নের সাথে আমেরিকান পলিটিক্স, আমি মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে, বিশেষ করে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে রিলিজিয়নকে how they use religion, or কিভাবে রিলিজিয়নকে তারা ডিল করে আমেরিকান সিস্টেম আর কি, নির্বাচন সিস্টেম বা ধন্যবাদ শুভ্র। আমার মনে হয় এখানে প্রথম দুটো কোয়েশ্চেন শুভ্র, এটা একটু পরে আলোচনা করেন আপনি, ইলেকট্রাল কলেজ এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে। কিন্তু রিলিজিয়নটা নিয়ে আপনি একটু এখন আলোচনা করবেন, পরে আমরা ওই আলোচনা আবার আসবো। ওনার কোশ্চেনের সাথে আমার একটা কোশ্চেন ছিল, উনি যেটা আগে একটু আনসার করে নিই কি নম্বর। ওকে খুব শর্ট বলি, আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা জিনিস যে এভাবে বলি যে ঠিক নির্বাচন এবং ধর্ম মানে ইন্টারকানেক্টেড ওভাবে না, যে মার্কিন যুক্তরাষ্ট্র সেকুলার স্টেটকে ইটস এ কোশ্চেনেবল। এটা আমরা বলি যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র প্রজেক্ট করার চেষ্টা করে ওয়ার্ল্ডে যে আমরা সেকুলার রাষ্ট্র, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমরা দেখি যে আপনার যে নির্বাচনে পরে যে প্রেসিডেন্টের শপথ নিবেন, তিনি কিন্তু বাইবেলের উপর হাত রেখে শপথ নেন। হ্যাঁ, তারপরে আপনার যদি বলা হয় যে এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বক্তৃতায় আপনার প্রেসিডেন্ট গড ব্লেস আমেরিকা বলে বক্তৃতা শেষ করা হয়, তার টাকার উপর লেখা আছে যে ডলারের উপর যে আমরা খোদায় বিশ্বাস করি। হ্যাঁ, যেটা এরশাদ সাহেব করতে চাইছিলেন বাংলাদেশে, যে আল্লাহু আকবার আমাদের বাংলাদেশের টাকায় লিখতে চাইছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ডলারে কিন্তু লেখা আছে যে মার্কিনরা মানে গডে বিশ্বাস করেন আর কি। হ্যাঁ, তারপর এই যে বিষয়টা এসেছিল, এখন 1 মিনিট আমি শেষ করি, এখানে লম্বা আলোচনা অন্যদিকে চলে যাবে, যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোল্ড ওয়ার, সেই সময় কিন্তু এই ধর্মীয় যে এই সমস্ত স্লোগানগুলো এবং ধর্মীয় যে ব্যবহারটা রাজনীতি তারা কিন্তু উঠা, যে তারা বলা হলো যে কমিউনিস্ট হলো নাস্তিক, আমরা হচ্ছে আস্তিক, আমরা আল্লাহ গড ঈশ্বরে বিশ্বাস করি, সেটাকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো আর কি। হ্যাঁ, সুতরাং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের মতো কতগুলি বিষয় আছে, আপনি যে ধর্মের প্রতি আপনার মানে এলিজিয়াস না থাকে, যেমন যে বার্নি স্যান্ডার্স কিন্তু এসছেন ইহুদি, উনার কিন্তু ইহুদি ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। হ্যাঁ, এবং ব্যক্তিগতভাবে উনার যে ধর্মীয় বিশ্বাসটা, কিন্তু উনি কিন্তু ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু উনি যে ধর্মে বিশ্বাস করেন না সেটা কিন্তু আমি নাস্তিক এই কথাটা কিন্তু উনি এভাবে নিজেকে এভাবে উনি মানে আমেরিকান ওয়ার্ড গুলি চলে আসে মার্কেটাইজ করা আর কি, ওটা কিন্তু ওভাবে করেন না। উনি বলেন যে আমি কোনো প্রাতিষ্ঠানিক যে মানে ধর্ম তার সাথে আমি বিশ্বাস করি না, বা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের সাথে আমার কোনো অ্যাফিলিয়েশন নাই, এভাবে উনি নিজেকে বলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ধর্ম কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, আপনি যদি সে কোনো রকম কোনো মানে প্রাতিষ্ঠানিক ধর্মের সাথে যদি কোনো একজন প্রার্থীর যোগাযোগ না থাকে, তার পক্ষে কিন্তু নির্বাচনে জিতে আসা অলমোস্ট ইম্পসিবল। সুতরাং যে আপনার যে সেকুলার যে রাজনীতি যেটা বলে, যেটা ভারতবর্ষ যতটা সেকুলার, কারণ ভারতবর্ষে আমরা দেখেছি যে ধর্মের সঙ্গে আপনি যোগাযোগ না থেকেও কিন্তু সেখানে নির্বাচনে জিতে এসছেন অনেকেই, এবং অনেকেই কোনো ধর্ম, বিশেষ করে যারা বাম রাজনীতি করেন, অনেকেই কিন্তু যে ফর্মটা সেখানে লেখা আছে যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, এভাবে বলেও কিন্তু ওনারা নির্বাচনে জিততে পারেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অলমোস্ট ইম্পসিবল। সেখানে কোনো না কোনো ভাবে আপনাকে দেখাতে হচ্ছে, যদি নির্বাচনী রাজনীতিতে কেউ যেতে চায়, যে তার কোনো না কোনো ধর্মীয় সঙ্গে তার একটা অ্যাফিলিয়েশন আছে। তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্ম একটা ফ্যাক্টর। আমার মনে হয় এর পরবর্তীতে ছিলেন মিলন ভাই, না একজন করেন। আমার প্রশ্নটা হচ্ছে তিনজনের নেব। হ্যাঁ, বলেন। বার্নি অ্যান্ডারসনের মানে সমর্থকদের ভোটের পার্সেন্টেজটা কি জানার কোনো সুযোগ আছে? আচ্ছা, থ্যাংক ইউ। বলে ফেলেন। আমি প্রশ্নটা বুঝতে পারিনি উৎপল। বার্নি স্যান্ডার্সের পক্ষে যে ভোটগুলো পড়েছে
তার কত পার্সেন্ট ভোট টোটাল ভোটের এটার কোনো সুযোগ আছে কিনা বোঝার? হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই এটা তো মানে বার্নি স্যান্ডার্সের পক্ষে উনি বোধহয় বলতে যাচ্ছে যে ডেমোক্রেট যে প্রাইমারি আর কি হুম, এখানে বলা হয়, যারা একটু পরিচিত মার্কিন রাজনীতি সম্পর্কে। এখানে আমি এক মিনিট একটু বলি, এখানে হুম, কোনো কেউ যদি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান কোনো মার্কিন নাগরিক যে ডেমোক্রেটিক পার্টির থেকে, তাকে প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হয় বা ফর্ম জমা দিতে হয়। তারপরে তারা যদি সেটা অ্যাপ্রুভ করে যে ঠিক আছে যে আপনি নির্বাচন করতে পারবেন, তাকে আপনার 50টি অঙ্গরাজ্যে আপনার ভোট হয়। এক একদিন মানে আজকে এই আমার জর্জিয়াতে, 5 দিন পরে অ্যারিজোনাতে, 7 দিন পরে আলাস্কাতে, এরকম প্রত্যেকটা অঙ্গরাজ্যে ভোটে তাকে জিতে আসতে হবে। এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যের ভোটও কিন্তু একই রকম নয়, কোথাও হয় ডাইরেক্ট ভোট, কোথাও নির্বাচন কলেজ ভোট, ইত্যাদি ইত্যাদি ভাগে নানান রকম সিস্টেম আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাটা পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে জটিল একটা নির্বাচনী ব্যবস্থা। এটা যেমন প্রেসিডেন্ট নির্বাচন, যেটা জাতীয় নির্বাচন, সেটা যেমন জটিল, এবং ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি থেকে আপনার নমিনেশন পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল, এবং স্টেট টু স্টেট অর্থাৎ রাজ্য টু রাজ্য, এক রাজ্য থেকে আরেক রাজ্যের সিস্টেমগুলি ভিন্ন হয় সেখানে। সুতরাং ইয়াস, আপনার কোন রাজ্য উনি কতটি ভোট পেয়েছেন, কি পেয়েছেন, সেটি যখন আপনার নির্বাচনী প্রক্রিয়া হচ্ছিল সেগুলো প্রত্যেকটা গণমাধ্যমে এসছে। এবং আমরা দেখেছি যে কোনো রাজ্যে মানে 1000 বা 2000 কয়েক হাজার ভোট গণনা করতে 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত ওনারা সময় নিয়েছেন, যখন দেখা যাচ্ছে যে বার্নি স্যান্ডার্সকে ঠেকাবার একটা প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তবে মূল প্রশ্নের উত্তরটা হচ্ছে যে উনি কত ভোট পেয়েছিলেন প্রাইমারিতে, এগুলি সবই ওপেন এবং সবই জানা সম্ভব আর কি। তখনই সমস্ত মিডিয়া তো এসছে যে কোন রাজ্য উনি কতটা করে ভোট পাচ্ছেন বা পেয়েছেন। থ্যাংক ইউ। রানাদা, না, আমি বলতে চাচ্ছি উৎপলদা, আমি একটু আমরা তো আমাদের এখানে মিডিয়াতে এই বিষয়গুলো তো আর বলে না, তো ওখান থেকে একটা রাফলি একটা পার্সেন্টেজের বিষয়টি একটু বলা যায় কিনা? প্রেসিডেন্ট ইলেকশন আপনি বলছেন, প্রাইমারিতে না? প্রাইমারিটাই বলুক বা প্রেসিডেন্টেরটাই বলুক। রাফ কোন পার্সেন্টেজ কি আপনার এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স আছে কার বার্নি স্যান্ডার্সের পক্ষে? না, এখানে আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছে যারা অডিয়েন্সের ক্ষেত্রে, দু একজনের ক্ষেত্রে। বার্নি স্যান্ডার্স কিন্তু জাতীয় নির্বাচনে তো নির্বাচন করেননি। কারণ আমি একটু বলি যে প্রশ্নটা, মনে করেন যে আমরা আওয়ামী লীগ থেকে এখন নমিনেশন চাচ্ছেন, ঠিক আছে? আমি একটু যদি বাংলাদেশ প্রেক্ষাপটে বুঝাই, বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপিতে গণতন্ত্র কথা বলছি আর কি। ধরুন আওয়ামী লীগে এখন উৎপল দা চাচ্ছেন, শুভ্র ভাই চাচ্ছেন, প্রহ্লাদ নির্বাচন করতে চাচ্ছেন। এখন 3 জন প্রার্থী হয়েছেন যে কে আগামীতে বাংলাদেশের আওয়ামী লীগ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে, ঠিক আছে? এখন 3 জন, বাংলাদেশে কি হয় যে বাংলাদেশে যেটা হচ্ছে যে একজন উপর থেকে বলে দিল যে উৎপল দা এখানে নির্বাচিত হয়ে আসবেন, শেষ। কিন্তু আমেরিকা কিন্তু বিষয়টা এরকম না। এখন ধরুন যে আমেরিকা সিস্টেমটা আপনি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন, এখন 3 জন প্রার্থী দাঁড়াতে চাচ্ছেন। এখন এই 3 জনকে বাংলাদেশের 64টা যে জেলা আছে, প্রত্যেকটা জেলাতে ভোট হবে একদিন, তা একদিন না, 64 দিন ভোট হবে। প্রত্যেকটা জেলা থেকে ভোটে যিনি পাশ করে আসবেন, প্রত্যেকটা জেলার কম্বাইন্ড ভোট গণনা হবে না। যেমন রাজশাহীতে উনি জিতছেন, চিটাগাং উনি জিতেছেন, হ্যাঁ, এরকম করে যিনি আপনার নির্বাচিত হয়ে আসবেন বেশিরভাগ জায়গা থেকে তিনি হবেন। সুতরাং এই যে নির্বাচনী প্রক্রিয়া ছিল বার্নির ক্ষেত্রে, বার্নি আপনার সেটা করতে পারেননি। অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রাল কলেজ সিস্টেম আবার ভোটটা গণনা হবে, যেটা আপনার ন্যাশনাল ইলেকশনে হয়। তো সেখানে বার্নি আপনার জিতে আসতে পারেননি। সুতরাং সেইখানে আপনার জো বাইডেন ছিলেন, প্রথম হয়েছেন, পরবর্তীতে বার্নি হয়েছেন। আর বার্নি যাতে জিতে আসতে না পারেন নানান মেকানিজম করা হয়, যেমন বলা হলো যে উৎপল দা যাতে জিতে আসতে না পারে সুতরাং শুভ্র ভাইকে বসিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, রণজিৎ দাকে বসিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই সমস্ত নানান মেকানিজম করে ভোটে একটু কারচুপির কয়েকটা জায়গায় আমরা দেখেছি, ইলেকট্রনিক মেশিন কাজ করছে না, হ্যান করছে না, ত্যান করছে না করে এটা একটা স্পষ্ট ছিল সেদিন মিডিয়ার সামনে, সারা বিশ্বের সামনে, যে বার্নিকে ডেমোক্রেটিক পার্টির থেকে মনোনয়ন যাতে না পান করে তারা কি করা হলো, এস্টাবলিশমেন্ট জো বাইডেনকে মনোনয়ন দেওয়া হলো আর কি। আর এবং সেখানে কোন রাজ্যে কত ভোট সেগুলো আমাকে তাহলে আবার এখন গুগলে যেয়ে দেখতে হবে, সেগুলো নিউজে এসেছিল। এই মুহূর্তে তো আমার সামনে স্ট্যাটিস্টিক্সটা নাই, সুতরাং সেটা অন্য ব্যাপার। আর জাতীয় নির্বাচনও আপনার দুজনের ভোটের পার্থক্য তো উৎপলদা বললেনই যে আপনার 5 বিলিয়ন না কত এরকম আর কি, মানে 3.5% বেশি ভোটে এগিয়ে আছেন জো বাইডেন ট্রাম্পের থেকে পপুলার ভোটে। আর ইলেকট্রাল কলেজের ভোটে কিন্তু অনেক বেশি এগিয়ে আছেন। থ্যাংক ইউ। উৎপলদা, আমি অঞ্জন। না, অঞ্জন 1 মিনিট পরে, এখন না, ওয়েট। রানাদা প্রশ্ন করতে চেয়েছিলেন।
রানা তারপর নূপুর। আচ্ছা, আমি আমার প্রশ্নটা প্রশ্ন নয়, আমার এই সম্পূরক একটা আনসার আছে সাইদ ভাইয়ের সাথে। আমার কাছে ডেটা আছে, আমার সামনে আছে ডেটা, যে এখানে কিন্তু বার্নি স্যান্ডার্স আর বাইডেনের মধ্যে যে পার্থক্যটা ছিল, সেখানে বাইডেন পেয়েছিল, পপুলার ভোট পেয়েছিল 51.68%, আর বার্নি স্যান্ডার্স পেয়েছিল 26.22%। আর এখানে ডেলিগেট হচ্ছে মেইন জিনিস, কমপক্ষে 1999টা ডেলিগেটের ভোট পেতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাইডেন পেয়েছিল 2716 ডেলিগেট, আর বার্নি স্যান্ডার্স পেয়েছিল 1112 ডেলিগেট। এটা হচ্ছে প্রাইমারি রেজাল্ট। ধন্যবাদ, ধন্যবাদ আলী। ভালো। রানাদা কি বলছিলেন আপনি বলেন। আচ্ছা, আমি ওই কনটেক্সটে আলোচনাটা একটু সরে এসছে, তারপরে বলি। তখনকার আলোচনা কনটেক্সটে মনে হচ্ছিল, সেটা হচ্ছে আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ডেমোক্রেট বা রিপাবলিকান যাই বলি, এদের মৌলিক পার্থক্য খুব একটা নেই ওদের রাষ্ট্রের ইন্টারেস্টের প্রশ্নে। মূলত সাম্রাজ্যবাদী ওদের যে পরিকল্প এবং কার্যক্রম, প্লাস ইন্টারনালি তাদের যে সিস্টেম, একদম এক্সট্রিম রাইট সিস্টেম, এর মধ্যে সেন্ট্রিস্ট ডেমোক্রেট বলি আর ইভেন রিপাবলিকানদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। সেক্ষেত্রে বাইডেন এবং এর মধ্যে রিপাবলিকানদের মধ্যে ডিফারেন্স তেমন একটা নেই। বার্নির কথা আলাদা, বার্নি বা ওই ঘরানা আলাদা। এখন এই কনটেক্সটে, এবং আমরা এটা আরো ক্লিয়ার যে যেটা ইফতেখার ভাই কথা তো বললেন, আরও এসছে, সেটা হচ্ছে এর সময় কিন্তু ওরা ইন্টারন্যাশনালি কিন্তু ট্রাম্পের সময় পৃথিবী তুলনামূলকভাবে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি নির্যাতন থেকে বা যুদ্ধ থেকে অনেক বেশি। যেমন তার ইমিডিয়েট প্রেডিসেসর সবচেয়ে খুব নন্দিত রোমা, প্রতি 3 সেকেন্ডে একটা করে বোমা মেরেছে এই থেকে, ড্রোন থেকে। ভিয়েতনাম যুদ্ধের পর বোধহয় সবচেয়ে বেশি, অথচ সে নন্দিত। সেই কনটেক্সটে যদি আমরা দেখি, এবং আবার পাশাপাশি এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক এসে পুরো মার্কিন ব্যবস্থাকে একটা রেডিকুলাস করেছে, তাদের মার্কিন সাম্রাজ্যবাদকে ডিমিস্টিফাই করেছে, মিস্টিসিজমটা কমিয়ে দিয়েছে এবং ক্লাউনিশ করে ফেলেছে। এই কনটেক্সটে যদি দেখি, আমরা কি এটা ভাবতে পারি যে এই ক্লাউন যদি আরো এক টার্ম থাকতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিকাডেন্স বা এটা সম্পর্কে ইন্টারন্যাশনালি তারা আরো উইকেন হওয়া, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও পঞ্জীভূত গণ অসন্তোষটা আরো পুঞ্জীভূত হয়ে প্রো লেফট আরো একটা আরো বেশি জোয়ার সৃষ্টি হতে পারে। কিছু বলবেন? না, ওনার সাথে তো আমি একেবারে একমত আর কি। উনি চমৎকারই বলেছেন যে আসলে এই জায়গাটা এস্টাবলিশমেন্ট ভয় পাচ্ছিল। 1 মিনিটে বলি যে ডোনাল্ড ট্রাম্প থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে দুর্বল হয়ে যাবে, এই জন্য তাকে সরানোটা খুব গুরুত্বপূর্ণ বা জরুরি হয়ে উঠছিল আর কি। যেই কারণে পুরো এস্টাবলিশমেন্টটাই তার আসলে বিপক্ষে চলে যায় আর কি। উৎপল, আমার পরবর্তী প্রশ্ন পরবর্তীতে আমি যাই। হ্যাঁ, আমার মনে হয় একটু নূপুর এবং অঞ্জন একটু থাকেন আপনারা। উৎপল, আমার প্রশ্নটা ভোটের পার্সেন্টেজ নিয়ে, একটু রাখেন। ভোটের পার্সেন্টেজ নিয়ে আসছি, ভোটের পার্সেন্টেজে আসছি। একটু অঞ্জন, 1 মিনিট, আমি আলোচনায় আসছি, একটু ওয়েট করেন। এখন যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে অনেকটুকু আমরা আলোচনা করে ফেলেছি বিশেষ করে, কিন্তু আমরা কথা যতই বলি, ডেমোক্রেটদের প্রায় অ্যাবাউট 80 মিলিয়ন ভোট তারা পেয়েছে, কিন্তু পাশাপাশি আপনি দেখেন যে 73 মিলিয়ন ভোট কাস্ট হয়েছে ট্রাম্পের পক্ষে। এটা হচ্ছে আজকের, এবং তার একটা বিশাল সমর্থক গোষ্ঠী কিন্তু আছে, এবং এই সমর্থক গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র হোয়াইট সুপ্রিমেসি না, এখানে কিন্তু যারা ইয়েতে আছে, হিসপ্যানিক যারা আছেন কোথাও কোথাও, তারাও ভোট দিয়েছেন, ইন্ডিয়ানরাও ভোট দিয়েছেন, আবার কিছু কিছু বাঙালিও ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন বলে আমরা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে আমরা এটা দেখেছি। কারণ কেন এরকম হলো, এটা আপনার এত জোয়ার তার পক্ষে? এটা আগে নানাবিধ কারণে, যেহেতু আমেরিকা এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, আপনার হোয়াইট সুপ্রিমেসিস্ট তো এটা পরে আসছে, বা অনেকে এটা পরিষ্কার যে উনি যেহেতু আপনার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বলতে যেটা বুঝাচ্ছেন যে সেই শ্বেতাঙ্গ আমেরিকার পুনরুত্থান খ্রিস্ট ধর্ম মূল্যবোধ ভিত্তিক
এই কথাটা কিন্তু আপনার এক ধরনের প্রচ্ছন্ন ভাব আছে আর কি। খ্রিস্ট ধর্ম মূল্যবোধ ভিত্তিক শ্বেতাঙ্গ আমেরিকার পুনরুত্থান, যেটার আপনার চমৎকার ফ্রেজ হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু হিস্পানিক, বাঙালি, ইন্ডিয়ান, তারপর এখন হিস্পানিকদের মধ্যে আমরা মূলত দেখেছি যে কিউবান যারা আর কি, যে আপনার যে কিউবান আমেরিকান, তাদের একটা প্রায় সব ভোটটাই আপনার পেয়েছেন ট্রাম্প। তার কারণটা হচ্ছে যে যারা আপনার মায়ামিতে বা ফ্লোরিডাতে যে সমস্ত কিউবানরা আছেন তারা কিন্তু ক্যাস্ট্রো বিরোধী, এবং বা যে কিউবার যে সমাজতান্ত্রিক যে সরকার আছে তার বিরুদ্ধে। এবং ডোনাল্ড ট্রাম্প দুইটা জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠিন এবং স্পষ্ট অবস্থান। তিনি এন্টি লেফট, এই জায়গাটা ওনার কোনো আপোষ নাই। উনি এন্টি ইসলামিস্ট, এই জায়গাটাতে কোনো আসা, অর্থাৎ উনি ইসলামী মৌলবাদের যে রাজনীতি এর বিরুদ্ধে ওনার দৃঢ় অবস্থান, এবং উনার যে আপনার যে লেফট বা কমিউনিস্ট যে রাজনীতি তার বিরুদ্ধে উনার দৃঢ় অবস্থান। সুতরাং যে লেফট বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আপনার যে কিউবান হিস্পানিকরা এবং হিস্পানিকদের একটা অংশ আপনার ট্রাম্পের সাথে অ্যালাইন করেছে, এবং আরো কিছু ইকোনমিক রিজনস আছে। আর ভারতীয়দেরকে আমরা যে জন্য দেখছি যে একটা বড় সংখ্যক ভারতীয় ভোট পেয়েছে কিন্তু আপনার এরা কি বলে আপনার ট্রাম্প। এর অন্যতম কারণ হচ্ছে যে ট্রাম্প এন্টি ইসলামিস্ট হলো, উনি কিন্তু এন্টি হিন্দুইজম না, হিন্দুত্ববাদের যে রাজনীতি ভারতবর্ষে যেটা মোদির যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ট্রাম্পের বিরোধী না। এবং ভারতীয়দের একটা বড় অংশ কিন্তু এখানে মোদির সমর্থক। তো তারা মনে করেছে যে আপনার যে ট্রাম্প যদি ক্ষমতায় থাকেন তাহলে যেটা হবে যে আপনার যে হিন্দুত্ববাদের যে রাজনীতি ভারতে, সেটার পক্ষে সহায়ক হবে। আর যদি জো বাইডেন ক্ষমতায় আসেন, উনি আপনার হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলবেন, বিশেষ করে যে কাশ্মীরের যে ধারাটা বাতিল করেছেন সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবেন, এবং টিপিক্যাল যে মার্কিন রাজনীতি, অর্থাৎ যে বিশ্বের দেশে দেশে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা, এই প্রশ্নগুলো ভারতবর্ষের ক্ষেত্রে তুলবেন, যেটা মোদির রাজনীতির জন্য একটা ভালো হবে না। এই বিবেচনা বোধ থেকে, এবং আমরা জানি যে ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যে বিশ্ব হিন্দু পরিষদ এবং নানাবিধ ভারতীয় গ্রুপগুলো কিন্তু মৌলবাদী গ্রুপগুলো কিন্তু একটা বড় অবস্থান রয়েছে। তারা সেই যে বিবেচনা বোধ থেকে কিন্তু আপনার একটা বড় ভোট, ভারতীয় ভোট কিন্তু ট্রাম্পের পক্ষে গিয়েছে। আর আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আর কি, আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী বোধহয় রাফলি 5 থেকে 6 লক্ষ বসবাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমাদের বাংলাদেশি কমিউনিটির একটি ভোট, একটা ভালো সংখ্যা 10-15 আরো বেশিও হতে পারে আপনার, কারণ আমার পরিচিত অনেক বাংলাদেশি কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছেন, এবং তারা নানা বিবেচনা, আমি বেশ মোটামুটি অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছেন। এগুলো অনেকগুলো কারণ আছে বাংলাদেশের দিকে, একটি কারণ না। আমার কাছে অনেকে বিবেচনা বোধ করেন আমরা যেমন ট্রাম্প হয়তো আবার জিতে যাবেন তাকে ভোট দেই, অথবা ট্রাম্পই ভালো একে ভোট দেই, অথবা যে ক্ষমতায় আছে তার সাথে আমার একটা মানে যোগাযোগ থাকবে। এই বিষয়গুলো ছাড়াও আরেকটি বিবেচনা এসছে আপনার, যে কিছু কিছু বাঙালি মনে করেছেন যে ট্রাম্প যদি বাইডেন জিতে আসেন, বাংলাদেশে আপনার যে মৌলবাদের রাজনীতির ধারাটা আবার শক্তিশালী হবে। এই বিবেচনা বোধ থেকেও কিন্তু কিছু বাংলাদেশি তাকে ভোট দিয়েছেন। কারণটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আপনার ওবামার সময় যে আপনার হেফাজতের সাথে, জামাতের সাথে যে আমেরিকানদের যে যোগাযোগটা, হেফাজতের সাথে আমেরিকান অ্যাম্বাসেডার মিটিং করছেন জামাতের রাজনীতির পক্ষে, এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী অবস্থানটা ছিল, সেই ডেমোক্রেটিক পার্টি, আমরা কিন্তু এগুলো অনেকে ভুলে গেছি, এই বাইডেন এবং এই ওবামারে কিন্তু সমর্থন দিয়ে গেছে, এবং আমাদের যে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার ছিলেন। এটি হচ্ছে বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে। এবং তো তারা এই বিবেচনাটা করেছেন যে আজকে যদি আবার জো বাইডেন ক্ষমতায় আসেন, বাংলাদেশে আবার মৌলবাদের রাজনীতিটা শক্তিশালী হবে। আবার যারা খুব কঠিনভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের একটা অংশ, ছোট অংশ হলো ভোট দিয়েছেন এই বিবেচনায় যে প্রফেসর ইউনূসের বিষয়টাকে আবার সামনে নিয়ে আসা হতে পারে, গ্রামীণ ব্যাংকের বিষয়টাকে সামনে নিয়ে আসা হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আমার বাংলাদেশের সরকারকে একটা প্রেশার দেওয়ার একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, যে আপনার শেখ হাসিনা সরকারকে নানাভাবে আপনার একটা অস্বস্তিকর অবস্থানে ফেলে দেওয়ার একটা বিষয় আপনার রয়েছে। প্লাস মনে করেন যে জো বাইডেন আসলে যে বিবেচনা বোর্ডটা কাজ করেছে যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের মধ্যে যে আপনার আমাদের মানবাধিকারের প্রশ্ন, আপনার ওই যে র্যাব কর্তৃক বিনা বিচারে হত্যাকাণ্ডের প্রশ্ন ইত্যাদিতে মিলে আপনার আমাদের যে গার্মেন্টসের যে রপ্তানি, তাকে আমরা এই করব সেই করব। হ্যাঁ, তো এই সমস্ত বিবেচনা বোধ, এবং এই বিবেচনা বোধগুলি বাস্তব, এগুলি কিন্তু বাস্তবতা রয়েছে, এগুলো কিন্তু যে অবাস্তব তা নয়। হ্যাঁ, তো এই সমস্ত বিবেচনা বোধ থেকে আমার পার্সোনালিও আমি ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল রাজনীতিতে আমি একেবারেই অপছন্দ, আমি একেবারে বিরুদ্ধে, দক্ষিণপন্থার রাজনীতি। কিন্তু একই সাথে এটাও সত্যি কথা যে আপনার জো বাইডেনরা যখন ক্ষমতায় আসছেন, এরা কিন্তু দেশে দেশে, আমি এক মিনিট একটু বলে নেই যে মুসলিম পরে করবো আলোচনাটা, এই আলোচনাটা কি পরে আসবো, যেটা আপনি
এক মিনিটে বলে নি, আবার পরে আলোচনা করি, 1 সেকেন্ড পরে আবার যদি আলোচনা খেয়ে হারিয়ে যেতে পারে। সেটা হচ্ছে কি যে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর সেকুলার গভর্নমেন্টকে উৎখাতের পিছনে এই ডেমোক্রেটিক পার্টির কিন্তু ভূমিকাটা একটা বিশাল। আমরা দেখি যে গাদ্দাফি সরকারকে কিন্তু উৎখাত করা হয়েছে আপনার এই জো বাইডেনের সময়, সো কল্ড এক ধরনের সেকুলার। বাশার আল আসাদ সরকারকে ফেলে দেওয়ার জন্য কিন্তু তারা প্রাণান্ত চেষ্টা করেছে। এই সমস্ত বিষয় এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি। যাই হোক, থ্যাংক ইউ। নূপুর এবং অঞ্জন দুজনের দুটো প্রশ্ন ছিল। আমি অনেক সাইদ ভাই, আমার প্রশ্নটা হলো যে আমি ব্যান্ডিকে ফেসবুকে কিছুটা ফলো করি, নির্বাচন আগেও করছি, এখনো করি। তো নির্বাচনের আগে উনি যখন বসে গেলেন, যে আপনি যেটা বললেন তাকে কারচুপি করে বসানো হচ্ছে, তার প্রচুর সমর্থক আমি দেখছি বলছে যে আমি তোমাকে ভোট দেবো, তোমাকে যেহেতু ভোট দেবো না, আমি বাইডেনকে ভোট দেবো না। আর যদি অনেকে বলছে ডিরেক্ট যে আমি ট্রাম্পকে ভোট দেবো। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হলো, আমার যেটা ধারণা, ইভেন এইবারও ট্রাম্প অনেক ভোট পেয়েছে স্যান্ডার্স সমর্থকদের, আই ক্যান নট সে হোয়াট পার্সেন্টেজ। এখন বাইডেন যে 80 মিলিয়ন ভোট পেল, এর মধ্যে কত মিলিয়ন ভোট আসলে সে, অথবা প্রশ্নটা আমি অন্যভাবে করি, বার্নি স্যান্ডার্স যদি জো বাইডেনকে সমর্থন না করতো তাহলে সে কত মিলিয়ন ভোট পেত 80 মিলিয়নের জায়গায়? তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে জাতীয় রাজনীতিতে আসলে বাইডেন, মানে প্রেসিডেন্ট ইলেকশনে বাইডেন বার্নি স্যান্ডার্সদের কত ভোট পেল। মানে এটা কোনো প্রেডিকশন অথবা অ্যাজাম্পশন করা যায় কিনা? এটা আমি ঠিক এই এক্সাক্ট ফিগারে বলাটা বোধহয় খুব ডিফিকাল্ট। পার্সেন্টেজের ক্ষেত্রে মিনিমাম 20% ভোট ট্রাম্পও পেয়েছে তার সমর্থকদের। আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটুকু বলা যায় যে একটা পার্সেন্টেজ আনুমানিক আর কি। এই মুহূর্তে বোধহয় কোনো স্টাডি কারোর কাছে আছে কিনা আমার ঠিক জানা নেই, থাকতে পারে, বা আমার কাছে এই মুহূর্তে কিন্তু আনুমানিক বলা যায় যে একটা বড় সংখ্যক, সেটা যদি 30% হয়, কথার কথা বলি, এটা কিন্তু বিশাল। এই 30% ভোট মাইনাস হয়ে গেলেই কিন্তু বাইডেনের পক্ষে কিন্তু আজকে আর সামনে আসা, পপুলার ভোটে সামনে আসা সম্ভব ছিল না আর কি। অর্থাৎ পার্সেন্টেজটা যেটাই হোক, এই পার্সেন্টেজটা কিন্তু বাইডেনকে পপুলার ভোট এবং ইলেকট্রাল কলেজের ভোটটা পেতে সহায়তা করেছে। এবং শুধু বার্নি কিন্তু একা না, এখানে কিন্তু আরেকটি ব্যাপার আছে, এন্টি ট্রাম্প কোয়ালিশন কিন্তু করা হয়েছিল। যে এন্টি ট্রাম্প কোয়ালিশনে যে আমেরিকার কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত লেফট পার্টিগুলো, যাদের বার্নি তো নিজস্ব কোনো পার্টি প্ল্যাটফর্মে ছিলেন না, ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজস্ব ব্যানার আছে, হ্যাঁ, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, এক্সেট্রা এক্সেট্রা, এবং নানান গ্রুপ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি কিন্তু গ্রুপের যে রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার কথা বলছি, হ্যাঁ, যে কে একটা মুভমেন্ট, আপনার প্রাউড বয়েস, দক্ষিণপন্থী ধারা, অবশ্যই বুগালো গ্রুপ, কিউআনন গ্রুপস, এই সমস্ত গ্রুপ রাজনীতি, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু গ্রুপ রাজনীতিটা নেই। মানে দলের বাইরে বিভিন্ন গ্রুপ আছে সেখানে, হ্যাঁ, ন্যাশনাল ওয়াইজ গ্রুপগুলো। সুতরাং এমনকি ডান দক্ষিণপন্থী কিছু গ্রুপও এই এন্টি ট্রাম্প কোয়ালিশনে এসেছেন, ব্ল্যাক লাইভ ম্যাটার সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। অর্থাৎ এইগুলো কিন্তু, এর মধ্যে বামদের অবস্থানটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভোটগুলো পুরোটাই পেয়েছে বাইডেন। অর্থাৎ সার্বিকভাবে যে বাইডেনের বার্নি এবং বার্নির বাইরের যে বাম ধারা, সে সমস্ত কম্বাইন্ড ভোটটা বাইডেনকে জিতে আসার ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর ছিল। এই ভোটটা মাইনাস হয়ে গেলে বাইডেন আসতে পারে না, সেটা যতই হোক, মানে সংখ্যাটা সেটা ক্লিয়ার, কিন্তু ওই পার্সেন্টেজটা কত হবে বলা যাচ্ছে না, এখন বলা যাচ্ছে না এই মুহূর্তে, এটা বলা যাচ্ছে না, কারণ আমাদের তো এই মুহূর্তে কোনো স্ট্যাটিস্টিক্সটা এইভাবে নেই। আমি এখানে একটু এখানে দিতে পারি, আমি একটু দিতে পারি শাহিদ ভাই। সেটা হচ্ছে যে বার্নি স্যান্ডার্স প্রাইমারিতে প্রায় 6.5 মিলিয়ন ভোট পেয়েছিল, 9.5 মিলিয়ন ভোট পেয়েছিল। লিসেন, এই ভোটগুলো যেসব স্টেটে পড়েছে, আমি স্টেট দেখলাম, সেসব স্টেটে কিন্তু বার্নি স্যান্ডার্স এর ভোটগুলো ইয়ের কাছে গেছে, বাইডেনের কাছে গেছে। যেমন মিশিগান, ওহাইও, উইসকনসিন, তারপরে নিউ ইয়র্ক, বড় বড় স্টেটগুলোতে বার্নি স্যান্ডার্স এর যে ভোটগুলো আমি দেখছি, আমি একটু দেখাই তাহলে, আমার কাছে স্ক্রিনে আমার কাছে আছে, হ্যাঁ, বার্নি স্যান্ডার্স এর যে ভোটগুলো, আমি এলিজাবেথ ওয়ারেন বা অন্যদের ভোট বাদ দিলাম, বার্নি স্যান্ডার্স এর যে ভোটগুলো, সেগুলো আমার এলাকার বার্নি স্যান্ডার্স এর সমর্থক, আমি নিজেও এখানে, হ্যাঁ, এগুলি ভোট কিন্তু বাইডেন পেয়েছে। সেই হিসাবে যদি ধরি, প্রায় 9,7,00,000 ভোট, প্রায় 9,7,00,000 ভোট এক্সট্রা, আর বাড়তেও পারে, কমতেও পারে, বাট এটা হচ্ছে
একটা লামসাম এটা হিসাব। আমি একটু আলী ভাইয়ের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে এই ভোটগুলো কিন্তু যারা আপনি তো প্রাইমারি ভোট বলছেন, যারা কোনো না কোনো ভাবে সরাসরি ডেমোক্রেটিক পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ভোট, কিন্তু যেমন 7-8 কোটির উপর, মানে 80 মিলিয়ন তো 8 কোটির উপর, বাংলা ইয়ে করলে 8 কোটির উপর ভোট পেয়েছে আপনার বাইডেন, কিন্তু এর বাইরে তো মাস পিপলের মধ্যে বাইডেনের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে যারা আপনার প্রাইমারিতে পার্টিসিপেট করে নাই, ঠিক আছে? এই ভোটটা তো আমরা এই মুহূর্তে মানে বলা মুশকিল যে সেই পার্সেন্টেজটা কত, সেটাকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এইভাবে একটা আনুমানিক যে আপনার প্রাইমারিতে কি বলে বাইডেন সাহেব কত পেয়েছেন আর বার্নি কত পেয়েছেন, পার্থক্যটা কত পার্সেন্টেজ করে এটাকে আমরা ন্যাশনাল যে ভোটটা সেটাকে ইয়ে করে আমরা একটা অনুমান করতে পারি আর কি, এবং সেখান থেকে ফিগারটা আরো অনেক বেড়ে গেছে আর কি, মানে কয়েক কোটি 1-2 কোটি হয়ে গেল অবাক হবার কিছু হবে না, সংখ্যাটা অনেক বাড়বে, অনেক বাড়বে। এখানে ছোট একটা প্রশ্ন করতে পারি? নূপুর বিজন এক মিনিট, নূপুর একটা প্রশ্ন করতে চাইছি। নূপুর, আচ্ছা, আমার হচ্ছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে নির্বাচন প্রসেসটা নিয়ে প্রশ্ন আর কি। এটা হচ্ছে ধরেন এবার তো আমরা দেখেছি প্রচুর মেইলিং ভোট পড়েছে, নিয়ার অ্যাবাউট 67% মনে মেইলিং ভোট পড়েছে। তো এই মেইলিং ভোট পড়ার পরে আর বাকি রেস্ট অফ দ্য ভোট যেগুলি ছিল সেগুলি যেদিন ভোটের যে কালেকশন যেটা হয়েছে, এখানে সিস্টেমটা কি রকম, কোনো পসিবিলিটি আছে কিনা, চেক করার কোনো পসিবিলিটি আছে কিনা, যেটা মানে যেটা আমরা বলি ডাবল ভোট, এটা একটা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে ধরেন আমরা জানি যে হয়তো ডিসেম্বরের 14 তারিখে যদি ওনাদের ডিসপিউট গুলো যদি স্টেটে যদি ডিসপিউট গুলো যদি স্টেট গুলো আছে, তারা তো আবার ইলেকটরাল ভোট মানে নিজেরাই সিলেক্ট করে দিতে পারে ওদের ক্যান্ডিডেটের পক্ষে, তখন তো আবার চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। তো এইখানে কোন আবার মানে তালিকা যে রেজাল্ট আছে সেটাকে চেঞ্জ হতে পারে কিনা? ঠিক আছে, ডিসপিউট গুলো এটাই, এই দুটো প্রশ্ন কিন্তু পরে আসবো, এখন আনসার করার দরকার নাই। বিজন দা বোধহয় কিছু বলতে চাইছিলেন? আমি জাস্ট একটা মিনিট জানতে চাইছিলাম, যেমন ধরেন একটা সময়, এখন ওরকম নেই, ইন্ডিয়াতে যে যখন ভোট হতো মুসলিম ভোটগুলো মানে কংগ্রেস পাওয়ার চেষ্টা করত, এবং মুসলিম ভোট বিশেষ করে দিল্লি জামা মসজিদের এর মধ্য দিয়ে, এবং সেটা একটা বিরাট ফ্যাক্টর ছিল শুধু জেতার জন্য, এবং মানে এই ভোটের মধ্য দিয়ে মানে মুসলিম জনগোষ্ঠী বা তার একটা বিরাট অংশ কংগ্রেসের রাজনীতিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে পারত। এখন যেহেতু মানে বাইডেন বা বাম দলগুলো সেটা একটা বিরাট অংশের ভোট পেয়েছে, তারা কতটুকু পারবে মানে এই যে মানে বাইডেনের পরবর্তী রাজনীতিতে মানে ইন্টারন্যাশনাল রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারবে, সেটুকু জানতে চাইছিলাম। কারণ এখানে দেখেন মিডিয়া এবং এস্টাবলিশমেন্ট সবকিছু পরেও অনেক কিছুই তারা ডিসিশন মেকার এখনো পর্যন্ত। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রশ্নের উপর আলোচনা আসবো, তাহলে আমরা আরেকটা প্রশ্ন যাই, ওই আপনাদের এগুলো নিয়ে আলোচনা হবে। তবে আমার মনে হয় যে এখন নূপুর যে শেষের দিকে একটা প্রশ্ন করেছিল সেটার সাথে মিলিয়ে আমি একটা প্রশ্ন এখানে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে নির্বাচনে হলো, এখানে তো কারচুপির অভিযোগ এনেছেন বিভিন্নভাবে, শুভ্রবোধ এই প্রশ্ন কথা বলেছিল, এবং কিছু আইনি পদক্ষেপও নিয়েছেন ট্রাম্পের পক্ষ থেকে। এবং আমরা জানি যে গত পরশুদিন খুব সম্ভবত মিশিগানের সমস্ত লয়ারদেরকে উনি ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে এনেছিলেন এবং সেখানে কথা বলেছেন। তার মধ্যে আবার দুজন বলেছেন যে আমরা আমাদের পথেই চলবো, নর্মাল যে ওয়ে প্রসেস সেই প্রসেসে যাবো। দুজনের একটা স্টেটমেন্ট আমি আবার দেখলাম CNN-এ। তো যাই হোক, সেটা ছাড়াও একটা বড় মিলিয়ন মেগা মার্চ হয়ে গেল ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে ট্রাম্পের পক্ষে, যে আমরা এই নির্বাচনে ট্রাম্পের ভোট কারচুপি করা হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে এতগুলো ঘটনা ফলে ভোটের ফলাফলে কোনো প্রভাব কি আদৌ আসবে কিনা? আসলে আমার যতটুকু মনে হয়েছে যে ভোটে আসলে পরিবর্তন করে দেওয়াটা এই মুহূর্তে ইম্পসিবল। যে ট্রাম্প কিন্তু চেষ্টা করে যাবেন, তার কতগুলো এখানে কতগুলো সাংবিধানিক এবং কতগুলো আইনগত সুবিধা আছে ট্রাম্পের, যেটা আপনি বললেন যে আপনার ওয়াশিংটনে ডেকেছে, উইসকনসিনে ডেকেছে, উনি চেষ্টা করছেন সেই আইনগত ব্যাপারটা তার না যে ব্যাখ্যায় যে উনি চেষ্টা করে যাবেন, কিন্তু নানাবিধ কারণে সম্ভব হবে না। বা কারণটা হচ্ছে যে আপনার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোটিং যে সিস্টেমটার মধ্যে যে অনেকগুলো প্রবলেমস আছে, এটা নিশ্চয়ই আমার জনবিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে। যে ভোট গণনা এখনো চলছে, আবার ভোট গণনা রিকাউন্ট করার কথা যখন বলছে, আমরা দেখলাম যে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে ভোটের ব্যবধান আরো বেড়ে গেছে। যে এই যে রিকাউন্টে যদি বাড়ে, তার মানে কি প্রথমে ভোট গণনা প্রবলেম ছিল, তার মানে সেখানে ভোট কাউন্টে প্রবলেম রয়েছে। এবং এটাও হচ্ছে বাস্তবতা। আমার কিছু কমন অবজারভেশনে মনে হয়েছে যে নির্বাচন যে একেবারে কারচুপি এবং দুর্নীতিমুক্ত তা কিন্তু বিষয়টা এরকম ছিল না।
এটা নানাবিধ ব্যাপার আছে, এখানে কিছু ইয়ে ছিল, কিন্তু সেটা নির্বাচনের ফলটাকে উল্টে দিতে পারে এরকম না, কিন্তু প্রবলেমস কিছুটা হয়েছে। এটা আমার কাছে একটা মানে পারসেপশন আর কি। আমি ভোট কেন্দ্রে গিয়েছি, ভোট দিয়েছি, এবং ভোটের যে মেকানিজম সবগুলো দেখে, এবং তারা রিপাবলিকানের যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো আমি দেখেছি আর কি, যে ভোট পুড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই যে ডাকযোগে ভোটের দুর্নীতি ইত্যাদি বলেছে, এবং এগুলি করা সম্ভব বা এগুলি কিছুটা হলেও হয়েছে। মূলধারার মিডিয়া হোয়াইট হাউস করে দেওয়ার চেষ্টা করছে যে কিছু দুর্নীতি হয় নাই। আবার রাইট উইং মিডিয়া গুলো যদি ফলো করেন, সেখানে তারা নানান ভাবে দেখাচ্ছে যে কি ভাবে সেই মিডিয়া মানে আপনার দুর্নীতিগুলো হয়েছে আর কি। তো কিন্তু ব্যাপারটা তারপরও যে ভোট কিন্তু মানে না, এখানে আমি প্রশ্ন ঢুকিয়ে দিই, একটা প্রশ্নটা মানে পরে করবো মনে করেছিলাম, এখানে এটা আপনি আনসার করে ফেলতে পারবেন, যে এটা শুভ্র করেছে যে আমেরিকার নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে। তাহলে কি বাইরের দুনিয়া হোক, আমাদের এখানে হোক, আমেরিকাতে হোক, একটা প্রশ্নের সম্মুখীন হলো না নির্বাচনী ব্যবস্থা, যে বৃহত্তর ডেমোক্রেটিক কান্ট্রি আমরা যদি বলে থাকি আমেরিকাকে, এবং সেখানে রাইট টু চয়েস যেটা বলে, ভোটের মাধ্যমে রাইট করতে পারে, তাহলে সেটা তো একটা বিরাট প্রশ্ন মুখোমুখি হয়ে গেল, তাই না? প্রশ্নের মুখে, এটা তো ভয়াবহ প্রশ্নের মুখোমুখি হলো। এর আগেও আর কি, যে মার্কিন নির্বাচন যদি আপনারা জানেন, যে মার্কিন নির্বাচনে কিন্তু ভোট দেওয়াটা কিন্তু কমপ্লিকেটেড ব্যাপার। আমরা বাংলাদেশে যেমন যে ভোট দিয়ে ফেলে, আপনাকে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন করতে হবে, এবং এখানকার যে ভোটিং সিস্টেমটা ছিল, সেই ভোটিং সিস্টেমটাই ছিল কিন্তু এক্সক্লুশনারি, যত কম মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যায়, এটাই কিন্তু ঐতিহাসিকভাবে ছিল। এবং যে ইলেকট্রাল কলেজ যে সিস্টেমটা, এটা কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসি, অনেকটা আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসির মতো কিন্তু এখানে গণতান্ত্রিক ব্যবস্থা আর কি। হ্যাঁ, তো এখানে কিন্তু সরাসরি আপনার জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে না কেউ। এবং ইলেকট্রাল কলেজগুলো ইন থিওরি ইলেকট্রাল কলেজগুলো কিন্তু আপনার স্বাধীনতা আছে, এরা ইচ্ছা করলে কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট নির্বাচন করে দিতে পারে। এটা কিন্তু সে কনস্টিটিউশনাল রাইট আছে। তারা যদি মনে করে যে আমরা এখন ট্রাম্পকে নির্বাচিত ঘোষণা করবো, যে অধিবেশনটা বসবে, তাদের কিন্তু সে অধিকারটাও রয়ে গেছে, যদিও সে অধিকারটা কোনো স্টেট ভ্যারি করে আর কি। তবে আপনার যে মূল প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনার ট্রাম্পের কোন প্রক্রিয়ায় আইনগতভাবে বা ভোটের রেজাল্টকে উল্টে দেওয়া সম্ভব না। আর একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে ইস্টাবলিশমেন্ট কিন্তু চাচ্ছে না বিষয়গুলোকে, এবং যে ভোটের রেজাল্ট উল্টে যাক বা কোনোভাবেই ট্রাম্প কন্টিনিউ করুক, এবং পুরো মানে একটা সিস্টেমের মানে ট্রাম্প যে যদি জিতে আসতেন আর কি, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার ছিল, যে একটা ইস্টাবলিশমেন্টের বিপক্ষে দাঁড়িয়ে একজনকে জিতে আসা, আপনার এটা কিন্তু মানে একটা অন্যরকম ব্যাপার হতো আর কি। ট্রাম্প কিন্তু লড়াই করছেন যে সেনাবাহিনী তার বিরুদ্ধে, ইস্টাবলিশমেন্ট আমরা কি বুঝি, সেনাবাহিনী তার বিরুদ্ধে, প্রশাসন যন্ত্র তার বিরুদ্ধে, হ্যাঁ, মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তার বিরুদ্ধে, হ্যাঁ, এবং যারা মার্কিন আপনার মিডিয়াগুলো ফলো করেছেন গত 4 বছর, তারা কিন্তু সমানে ট্রাম্পকে সমালোচনা করে গেছেন, ট্রাম্পকে ক্লাউন হিসেবে উপস্থাপন করেছেন। একই অভিযোগ, যেমন ট্রাম্পের যৌন হেনস্থা নিয়ে তারা যেভাবে মিডিয়া সরব হয়েছে, বাইডেন বিরুদ্ধে যখন এই অভিযোগটা আসে, তারা কিন্তু চেপে যাচ্ছে। আমরা কিন্তু বাইডেনের যে যৌন হেনস্থার যে বিষয়টা, এটা কিন্তু আমরা মিডিয়াতে সেভাবে দেখছি না। বাইডেনের ছেলের যে দুর্নীতি, সেই যে ইউক্রেনে মিলিয়ন ডলার দুর্নীতি, মিডিয়া কিন্তু সেটাকে আপনার মূলধারার মিডিয়া সেন্সর করে দিচ্ছে। হ্যাঁ, আবার ট্রাম্পের কিছু হচ্ছে সেটাকে আপনার ক্রমাগত বলে যাচ্ছে আর কি। সুতরাং এর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে কিন্তু কোনো প্রেসিডেন্টকে কিন্তু এরকম মানে ফেস করতে হয়নি, এবং ট্রাম্পও মিডিয়াকে বলে যাচ্ছে ফেক নিউজ। এক জায়গায় তিনি বলে বসছেন নির্বাচনের আগে, আপনার বাস্টার্ড শব্দটা বলে গেছেন CNN কে। হ্যাঁ, এই যে পৃথিবীর কোনো রাষ্ট্র দেখবে না যে একটা মানে রাষ্ট্রপ্রধান আপনার মিডিয়াকে এই ধরনের ভাষায় কথা বলছি আর কি। তো সমস্ত কিছু মিলে উৎপলদা যে প্রশ্নটা করলেন, মার্কিন গণতন্ত্রকে যেমন প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, মার্কিন মিডিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছে, যে যেখানে প্রেসিডেন্ট স্বয়ং বলে যাচ্ছেন যে তোমরা ফেক নিউজ তৈরি করছো, হ্যাঁ, আবার ডান ধারার যারা মিডিয়াগুলো রয়েছে, এবং এগুলো জনপ্রিয়তা কিন্তু ভয়াবহভাবে বাড়তেছে। এবং কতটা ডান ধারা অনেকে পরিচিত কিনা জানি না, সেটা হচ্ছে যে ওয়ান নিউজ, নিউজ ম্যাক্স, এরা বলছে যে আপনার যে কি বলে ফক্সের মতো নিউজ যারা দক্ষিণপন্থী মনে করা হয়, যে তাদেরকে তারা লিবারাল হিসেবে চিহ্নিত করছে। মানে কতটা রাইট উইং ধরনের মিডিয়া হতে পারে সেগুলো আর কি। এবং তারা ক্রমাগত বলে যাচ্ছে CNN শো এগুলো ফেক নিউজ, এগুলো ভুয়া মিডিয়া, আমেরিকান মিডিয়া এগুলি বলছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা একটা টার্মোয়েল দেখছি, একটা আপনার ভাঙচুর চলছে এই জায়গাটার, এই দেশটার মধ্যে আর কি। তার রাজনীতির একটা নতুন ধারার মেরুকরণের প্রক্রিয়া দেখছি আর কি। এবং সমস্ত কিছু ঠিক বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রসেসটা কতটা স্বচ্ছ, নির্বাচনী প্রক্রিয়াগুলোর মধ্যে
সমস্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া সম্পর্কে একসময় মানুষের যে ধারণা ছিল নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, না এরা কি ব্যাপার, এগুলো যে আসলে কি ধরনের নিউজ প্রোডাকশন করছে সেগুলো কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এবং এর পিছনে কিন্তু একটা ট্রাম্পের একটা বিশাল ভূমিকা আছে। মার্কিন ইতিহাসে ট্রাম্পের যেমন কিছু একজন নেতিবাচক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন, আরেক অর্থ কিন্তু উনি একজন ইউনিক প্রেসিডেন্ট হিসেবেও কিন্তু চিহ্নিত হবেন, যে যিনি প্রচলিত রাজনীতির সমস্ত ভাষা ভেঙে উনি কিন্তু কথা বলেছেন, যে প্রচলিত রাজনীতিটা ভেঙে আম জনতার ভাষায় যেটাকে উনি উনার মতো করে যেটা বুঝছেন, এটাকে বলেছেন রাইট, এটাকে বলেছেন রং, তার রাজনীতি কি হতে পারে, তার ইমপ্লিকেশনস কি হতে পারে, ওগুলি ভেঙে উনি কথা বলেছেন। সবকিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এতদিন যে ট্র্যাডিশনাল ইমেজটা ছিল, সেই ইমেজটাই কিন্তু বিশ্বের সামনে আজকে একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং সেটা কন্টিনিউ করবে সামনের দিন। সেটাই। কিন্তু আপনি যেটা বললেন, আমার মনে হয় যে মিডিয়া হাউসগুলো তো ভাগ হয়ে গেছে, কিন্তু এখানে ডেমোক্রেটিক পার্টি বলি কিংবা রিপাবলিকান পার্টি বলি, দুজনেই তো এস্টাবলিশমেন্টের পক্ষে প্রতিনিধিত্ব করে। তো মিডিয়া হাউসগুলো এখানে ধরুন যে বড় যে যুদ্ধাস্ত্র তৈরি করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে কিংবা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন যেটা আছে, তাদের একটা বড় ভূমিকা এই নির্বাচনগুলোতে থাকে। তারাও কি ট্রাম্পকে এখন চাইলো না? তারা কি এখন মনে করছে যে ট্রাম্প তাদের পারপাস সার্ভ করতে পারছে না? এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দাঁড়াচ্ছে যে মার্কিন যে পুঁজিবাদ বা মার্কিন যে ক্যাপিটালিস্ট ক্লাস, তার মধ্যে কিন্তু একটা মেরুকরণ হয়েছে এই ট্রাম্প এবং এগুলো ধরে, তাদের মধ্যে কিন্তু একটা স্প্লিট তৈরি হয়েছে। আমরা যেটা দেখছি আর কি, যে কিছু কিছু মার্কিন যারা তাত্ত্বিক, যারা চিন্তাবিদ, তারা এইভাবে দেখছেন, তাদের কথা সূত্র ধরেই বলছি আর কি, যে বিগ ক্যাপিটাল যেগুলো আর কি, সে বিগ ক্যাপিটাল, ফাইন্যান্স ক্যাপিটাল যেগুলো, আপনার আইটি ইন্ডাস্ট্রি, তারপরে আপনার যে আপনার এনার্জি সেক্টর, এরা আপনার বাইডেনের সাথে হাত মিলিয়েছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, এই সমস্ত গ্রুপগুলো। কেন আমি ট্রাম্পের পক্ষে, কারণ সেটা কারণটা হচ্ছে আপনার বাইডেন হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির পক্ষে। এখন ওদের বিজনেসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল, চায়নার সাথে ব্যবসা করতে হবে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত বড় বড় বিগ কর্পোরেশনস গুলো ট্রাম্পের সাথে এসছে। আর যারা আপনার ছোট এবং মাঝারি যে সমস্ত পুঁজিপতি শ্রেণী আছে, তারা কিন্তু গেছে ট্রাম্পের সাথে। বড় কর্পোরেশনস গুলো হাত মিলেছে বাইডেনের সাথে, যারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করে। কারণ ট্রাম্প কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে বার্নিরা এবং কমিউনিস্টরা বা লেফটরা যে কথাগুলি বলেন যে মুক্ত বাজার অর্থনীতির বিরুদ্ধে দাঁড়ানো, ট্রাম্প কিন্তু আর মুক্ত বাজার অর্থনীতির বিরুদ্ধে, উনি মুক্ত বাজারের বিরুদ্ধে। হ্যাঁ, এটা খুব স্ট্রেঞ্জ খেলা। ফলে মুক্তবাজার হলে এই সমস্ত যে স্মল ক্যাপিটালিস্ট যে ক্লাস আছে বা মিডিয়াম যে ক্যাপিটালিস্ট ক্লাস আছে, তাদের স্বার্থের জন্য এটা হানিকর। এরা আজকে আপনার ট্রাম্পের সাথে গিয়েছে। ফলে যে মার্কিন পুঁজিবাদী যে শ্রেণীটা, এদের মধ্যে কিন্তু মেরুকরণ এবং দ্বন্দ্বের একটা অবস্থা তৈরি হয়েছে এবং এই মেরুকরণে মিডিয়া হাউসগুলো আর কি, তাদের মধ্যে একটা ডিভিশনস আমরা লক্ষ্য করি। আপনার মূলধারার মিডিয়াগুলোর মধ্যে ফক্স ছাড়া প্রায় সবগুলি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াগুলো প্রায় সমস্ত পত্রিকাই আজকে ট্রাম্পের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু দক্ষিণপন্থী ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দাঁড়াচ্ছে এবং এগুলোর মধ্যে জনপ্রিয়তা হু করে বাড়তেছে, যেগুলির নাম আমরা আগে শুনি নাই, ওয়ান মিডিয়া, নিউজ ম্যাক্স আর আরো আদার্স। এদের ভিউয়ার্স মানে অনেক বেড়ে গেছে, মানে কয়েক হাজার গুণ এদের ভিউয়ার্স বেড়েছে আপনার। ফলে পুরো একটা অস্থির অবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে এবং সেটা যে আসলে কোন দিকে যাবে এই মুহূর্তে বলা মুশকিল। থ্যাংক ইউ। কারো প্রশ্ন থাকলে আমি আবার এগোতে পারি। এবার আরেকটা প্রশ্ন দিতে পারি। আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে। হ্যাঁ, সাইদ সাহেব, ট্রাম্পের বিরুদ্ধে যেটা বলা হলো যে সে রেসিস্ট, কিন্তু আমরা দেখলাম যে গত ইলেকশনে সে 8% ব্ল্যাক ভোট পেয়েছে, এই ইলেকশনে সে 12% পেয়েছে। তো তাইলে তো তার ব্ল্যাক ভোট বাড়লো। আর আপনার যে অবজারভেশনটা যে মানে মিডল ক্যাপিটালিস্ট যারা এবং বিগ ক্যাপিটালিস্টের মধ্যে যেই দ্বন্দ্ব, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বলতে পারি। আমার ছোট বোন থাকে আমেরিকাতে, ঠিক আছে, এবং সে ছোটবেলায় খেলাঘর করছে, ছাত্রীন করছে, কিন্তু সে ট্রাম্পকে ভোট দিছে। তা আমি বললাম যে তুই কেন ট্রাম্পকে ভোট দিলি? বলো যে দেখো, ইন্ডিয়া থেকে আমার $50 জব এসে $15 এগুলো আসতো, ওই মানে বেসমেন্টে থাকে আমার চাকরি, আমার $50 চাকরি $15 করতো, মানে ঘন্টায়, যেটা ধরেন ইয়ারলি। সে বললো যে 4 বছর আগে আমার $40,000 চাকরি পাওয়া আমার কষ্ট ছিল। শি ইজ ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ইনফ্যাক্ট সে এখন ট্রাম্প আসার পরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রচুর ইন্ডিয়ান আসা বন্ধ করে দিয়েছে সে। সো ইটস এ ডিরেক্ট এফেক্ট। সে কিন্তু বেনিফিটেড, ঠিক আছে। সে বললো যে আমি এখন অলমোস্ট মানে আমি ওই সময় 40-এ চাকরি পেতে কষ্ট হতো, এখন আমি 80-র উপর আমি ইয়ে পেতে পারি, আমি এটা ইয়ে করার জন্য। সো শি ইজ ডিরেক্টলি বেনিফিটেড, সে একজন মধ্যবিত্ত। এবং সে বললো যে
তার ফ্যামিলি ইনকাম 200,000 এর কম হওয়ার কারণে তার ছেলে যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলো সেখানে কিন্তু সে অনেক পেয়েছে, গ্রান্ট পেয়েছে, এবং সে বলে যে এইগুলো হ্যাঁ। তো প্রশ্নটা হলো যে তাহলে ট্রাম্প রেসিস্ট হলে তার ব্ল্যাক ভোট বাড়লো কেন? আরেকটা প্রশ্ন যে সে অ্যান্টি এস্টাবলিশমেন্ট এবং অ্যান্টি ওয়ার, এবং সে তো মাসখানেক আগে আমি একটা ভিডিও দেখলাম যে সে বললো যে জেনারেল সুলজান আমার পক্ষে, আর্মি জেনারেলরা হয়তো আমার বিপক্ষে। সো উইথ সো মেনি ক্রেডেনশিয়ালস, তাহলে আমরা কেন তার এত বিরুদ্ধে গেল? সো হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি? মানে এটা তো অনেক ন্যাচারাল যে আমরা তার সাথে বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি আর্মিটা দিয়ে আগে একটু বলি, তারপর প্রশ্নটা খুব ক্রিটিক্যাল। আর্মিটা হচ্ছে যে সেনাবাহিনী, যেটা হচ্ছে যে ইরাকে, আফগানিস্তানে সমস্ত জায়গায় কিন্তু আমেরিকা কিন্তু বেশ কয়েক হাজার, মানে বেশ ভালো সংখ্যার সেনাবাহিনী সদস্য সেখানে নিহত হয়েছে, এবং যদি মানে খুব গুরুতর আহত বোধহয় 50,000-এর উপরে আর কি। তো সেনাবাহিনী, সাধারণ মানুষ, আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন যে গরিব শ্রেণীর ছেলে মেয়েরাই কিন্তু সেনাবাহিনীতে মানে ফুড সোলজার যেটা আর কি সেখানে যায় আর কি, মানে নানাবিধ আর্থিক সুবিধা আছে ইত্যাদি ইত্যাদি কারণে। সুতরাং এই যে এই দীর্ঘস্থায়ী যে যুদ্ধটা, সেটা কিন্তু অনেক পরিবারকে, অনেককে ব্যক্তিগতভাবে এফেক্ট করেছে। মানে এখানে কিন্তু সেনাবাহিনীতে যত উৎসাহ উদ্দীপনার সাথে যাওয়া হয়, এবং তারপরে যখন সেনাবাহিনী থেকে চলে যায়, এই যে হোমলেস যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের একটা বড় অংশ কিন্তু সেনাবাহিনী থেকে এসছে, যারা যারা বিভিন্ন সময় সেনাবাহিনীতে ছিল আর কি। এবং সেনাবাহিনীর কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে যেভাবে সেনাবাহিনী একটা যেভাবে গড়ে উঠেছে, আমেরিকা কিন্তু সেভাবে না, সেখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে কাজ করে আর কি। ফলে ট্রাম্পের মধ্যে আপনি সঠিক যে আপনার যে আম জনতা যে সেনাবাহিনী যেটা আর কি, যেটা আপনার যেটাকে বলা হয় যে নন কমিশন র্যাঙ্ক আর কি, বাংলাদেশের মধ্যে ইয়ে করে বললে, তার মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা অবশ্যই বেশি। কিন্তু বিগ যারা আপনার উপরের স্তরে যেটা আর্মি এলিট ক্লাস যেটা, তারা কেন ট্রাম্পকে সমর্থন করছে না? কারণ সেই একই নীতি, কারণ ট্রাম্প চাচ্ছে বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাহার করে নিয়ে আসতে। এই জায়গাটা থেকে যেটা মার্কিন মিলিটারি এস্টাবলিশমেন্ট সেটা চায় না, তাদের যে বিশ্বব্যাপী প্রভাব সেটাতে তারা বজায় রাখতে চায়, যার ফলে আসলে ট্রাম্প আসলে মার্কিন আপনার মিলিটারি এস্টাবলিশমেন্টের কাছে ট্রাম্প জনপ্রিয় নন। আর 8% আর 12% ভোটটা খুব একটা ফ্যাক্টর না। একটা ব্ল্যাক পপুলেশনের 100%-এর মধ্যে 12% ভোট ট্রাম্প পেয়েছেন নানাবিধ কারণে। হ্যাঁ, ট্রাম্প যেটা করেছেন যে পলিটিক্যাল কারণেই হোক বা যে কারণেই হোক, তো উনি হ্যাঁ কিছুটা আপনার যেটাকে বলে যে রেসিজম হলো, উনি কিন্তু সেই রেসিস্ট রেটরিক গুলো বা ডায়ালগ গুলো যে খুব ভয়াবহভাবে ব্যবহার করেছেন তা কিন্তু নয়। যদি ইন প্র্যাকটিস আমরা সেই ব্ল্যাকসদেরকে সেই রকম উত্থানটা আমরা দেখি, বা যে আমরা প্রমোট করা, সেই প্রমোট করার কোনো পরিকল্পনাগুলো আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি যে জর্জ ফ্লয়েডের বিরুদ্ধে যখন বিক্ষোভ হচ্ছিল, উনি মানে খুব আশ্চর্যজনক ব্যাপার যে ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপারকে উনি বলেছিলেন যে সেনাবাহিনী ব্যবহার করে আপনার বিদ্রোহ দমন করার জন্য বা বিক্ষোভন করার জন্য আর কি। তবে উনি বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করেন না, এটা আসলে বলাটা ভুল। কারণ ওরা যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন যে থিওরিটা, সেটাই হচ্ছে কিন্তু আমেরিকাকে সেই শ্বেতাঙ্গ সুপ্রিমেসিজম, যেটা সুপ্রিমেস্ট আমেরিকা, যেটা শ্বেতাঙ্গদের যে ব্যাপারটা ছিল সেটাকে পুনরুদ্ধার করা, সেটাকে পুনঃস্থাপন করা। এবং সেটা করতে যে আপনার কখনোই ওনাকে মানে উনি হয়তো, যেমন ধরুন কথার কথা আমি বলি যে বাংলা, আমি কোনো দলের নাম ধরেও বলতে পারি, আমরা কি দেখেছি, যেমন ধরেন যে ভারতবর্ষে যখন দেখেন যে মুসলিম লীগের যখন রাজনীতি ছিল, সেই মুসলিম লীগও কিন্তু কিছু হিন্দু মেম্বার ছিল। তো তার মানে তো এই না যে মুসলিম লীগ আসলে যে হিন্দুদেরকে প্রমোট করছে আর কি, রাইট? তারপরে আমি যদি আরেকটু বলি স্পষ্ট করে, যে বিএনপির যে রাজনীতি ধরুন বাংলাদেশ, সরাসরি বলি, এটা তো একটু সাম্প্রদায়িকতার একটা ব্যাপার সেখানে আছে প্রচ্ছন্নভাবে, সে ব্যাখ্যাতে না যাচ্ছি। সেখানে একটা হিন্দু ভোট সেখানে পাচ্ছে না, সেটা লিডারশিপে সেখানে রয়েছে না। তার মানে কি বিএনপি একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল? সে তো আপনার সংবিধানে সেই বিষয়গুলি রেখেই দিচ্ছে, তাই না? সেখানেও কিন্তু আমরা কি হিন্দুদের ভোট বা আপনার বৌদ্ধদের ভোট পাচ্ছে না সেখানে। হয়তো সেই ভোটে যদি আপনি ইকুয়েশনটা করেন, দেখা যাবে যে এই নির্বাচনে হয়তো দেখা যাচ্ছে যে 2% হিন্দু ভোট বেশি পেয়েছে। তার মানে কি সে বিএনপি তার যে মৌলিক যে জায়গাটা, যে একটা সাম্প্রদায়িক সংবিধানের যে জায়গাটা, সেখান থেকে কি বিএনপি সরে এসছে? সেখান থেকে তো সে সরে আসেনি। ঠিক ট্রাম্পের ক্ষেত্রে এটাই আর কি, সে বর্ণ বৈষম্যবাদের নীতি থেকে সরে আসেনি। তারপর নানাবিধ পলিটিক্যাল ইকুয়েশনের কারণে উনি হয়তো কিছুটা ব্ল্যাক ভোট বেশি পেয়েছেন, কিন্তু উনার যে মৌলিক জায়গাটা সেটা থেকে উনি আসলে সরে আসেননি। ধন্যবাদ। আমার মনে হয় আমরা একটু আবার এগোই। এখন নির্বাচন তো হয়ে গেল, তো যাই হোক, নির্বাচন নিয়ে আমাদের একটু ব্যাখ্যা অনেক হলো। তো অনেকেই এখন বলছেন, ভাবছেন যে আমেরিকাতে ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেককেই
চাকরিচ্যুত করেছেন, নতুন নতুন লোক বিভিন্ন পজিশনে এনেছেন, ইভেন আর্মিতেও উনি সরিয়েছেন। তো একটা কুদেতা করার মানে সফট হোক বা হার্ড, হার্ড তো নিশ্চয়ই না, সফট কুদেতা হতে পারে কিনা এরকম আশঙ্কাও করছেন। আমাদের কাছে কিছু ফেসবুকেও আমরা দুই একটা এরকম মেমো টেমো দেখেছি। এখন ধরেন যে জানুয়ারি 20 তো লাস্ট ডে, পিসফুল ট্রানজিশনটা যদি না হয়, আমরা ধরে নিচ্ছি যে মানে জর্জিয়াতে যে নির্বাচন, এটা একটা ইম্পর্টেন্ট সেনেট ইলেকশন আগামী জানুয়ারি 5 তারিখ সম্ভবত। সেই নির্বাচনে এই দুজন সেনেটরও পেয়ে গেলেন, বাইডেনের পক্ষে গেল। তো জানুয়ারি 20 তারিখ যদি পিসফুল ট্রানজিশন না হয় বা না হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা না হলে তাহলে কি পরিস্থিতিটা দাঁড়াতে পারে আমেরিকার ইতিহাসে? এটা আসলে অত্যন্ত এই মুহূর্তে $1,000,000 প্রশ্ন। এটা আসলে উত্তর বোধহয় কারো জানা নেই। কারণ আমেরিকা সবাই ধরে নিচ্ছে, যারা মূলধারা চিন্তাবিদরা, যে তাদের কথা হচ্ছে যেহেতু আমরা যারা আমেরিকায় আছে, আপনার জানেন আমেরিকা খুবই সিস্টেমেটিক একটা কান্ট্রি, ওই তারিখে ওইটা হবে, ওই তারিখে এটা হবে, এভাবেই চলে আসছে, সংবিধান সবাই ফলো করছে। আমরা সবাই আশা করছি যে ডোনাল্ড ট্রাম্প ওভাবেই আসলে আপনার ক্ষমতা ছেড়ে দেবেন। এটা আসলে আমার ধারণা জো বাইডেন যে ক্যাম্প, তারাও সেভাবেই ভাবছেন আর কি। তবে তার একটা উল্টো ভাবনাও আছে, যেটা উৎপল আপনি এখনই বললেন, যে সফটওয়্যার ব্যাপারটা, এগুলো নিয়েও কিন্তু অনেকে লেখালেখি করছেন, কথা বলছেন যে ট্রাম্প আসলে ক্ষমতা ছাড়বেন না, এবং উনি হয়তো বা নানান মেকানিজম এই মুহূর্তে যে চেষ্টাটা করছেন, আইনগত কিছু প্রক্রিয়া উনি অবলম্বন করার চেষ্টা করছেন, যে আপনি তো বললেনই, ডিটেলসে না যায়, মিশিগানে ইয়েদেরকে ডাকছেন ইত্যাদি ইত্যাদি। এবং ওই প্রক্রিয়াটা যদি ব্যর্থ হয়, উনি কি ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন কিনা, এটি বলা খুবই মুশকিল। কারণ এই ধরনের কোনো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনোই ঘটেনি, এবং এটি একবার হলে ঘটেছে, একবার ঘটেছে 200 ইয়ার্স ব্যাক। সেটা হচ্ছে জেফারসনের সময়, যে না, তার আগে। জেফারসনটা আমি চেক ওইভাবে নয়, হ্যাঁ, ওটা আসলে ভোটিং ডিসপিউট ছিল না, এই ফরম্যাটে নয়। আমি সেটা আমি ইনফরমেটর আমি না, হ্যাঁ, আচ্ছা, না না হ্যাঁ, এটা আমি না, জেফারসনে এটা পরিষ্কারভাবে পড়েছি, উনি হ্যাঁ, এইটা নয়, এটা ভোটিং ডিসপিউট ছিল, এটা পুরো ভিন্ন কনটেক্সট ছিল, ওটাকে আমি আলোচনা যাচ্ছে না। কিন্তু এই ফরম্যাট যেটা দাঁড়িয়েছে, এটা আসলে কখনো দাঁড়ায় নাই আর কি। তো সাধারণ ধারণা হচ্ছে যে ট্রাম্প আসলে মুখে যত কথাই বলুন, কারণ ট্রাম্পকে আমরা দেখেছি উনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত উনি সেটা করা যাবে, ইরানের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলে কিন্তু আক্রমণ করেননি। তো মেজর পারসেপশন হচ্ছে উনি অনেক কথাই বলবেন, কিন্তু যথারীতি উনি আসলে আইনগত যে প্রক্রিয়া, সাংবিধানিক যে প্রক্রিয়া, ওগুলি উনি ফলো করবেন। তো পুরো বিষয়টা ডিসেম্বর 8 তারিখ থেকে পরিষ্কার হতে শুরু করবে। তবে উনি যদি অন্য পন্থা অবলম্বন করার চেষ্টা করে, সেটা ফিজিবল কিনা, ইটস এ কোশ্চেনেবল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে। কারণ তাকে তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদির উপর নির্ভর করতে হবে, সেটা আসলে উনি পাবেন কিনা, এবং খুব সম্ভবত না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি আর কি। তবে যেটাই হোক, যে আপনার ট্রাম্পই আসুন বা বাইডেনই হোক, যে আপনার যে আমি যে কথাটা বললাম, যে আপনার যে গ্রুপ রাজনীতি, যেটা সেই গ্রুপ রাজনীতি যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা আপনার কি বলে এক ধরনের সংঘাতের দিকে নিয়ে যাওয়ার একটা যে প্রবণতা, সেইটা কিন্তু থেকে যাবে। যদি ট্রাম্প ক্ষমতা ছেড়েও দেন, যে উগ্র যে দক্ষিণপন্থী গ্রুপগুলো, তারা কিন্তু বিষয়টাকে খুব ইজি ভাবে নেবে না, এবং তারা কিন্তু কয়েকটা গ্রুপ এই ভাষায় কথা বলেছে, আপনি খেয়াল করেছেন কি জানি না, বাইরের তারা পারলে কমিউনিস্ট বানিয়ে দেয়, এবং তারা বলছে কমিউনিস্ট যদি হোয়াইট হাউসে দখল করে, তাহলে আমরা কিন্তু ওই যে লিবিয়াতে যেই এমবেসিতে যেভাবে মানে হত্যা করা হয়েছে মার্কিন ইয়েদেরকে, ডিপ্লোমেটদেরকে, আমরা ওই ধরনের কিছু ব্যবস্থা নেব, এই ধরনের কথা দক্ষিণপন্থী গ্রুপগুলো এখানে কথাবার্তা বলছে আর কি। আবার উল্টোটাও যদি হয়, যে বাইডেন যদি ক্ষমতা ছাড়তে না চান, যে এন্টিফা যে গ্রুপগুলো, অ্যান্টিফ্যাসিস্ট, যারা আপনার অনেকটাই খুব ভায়োলেন্ট পলিটিক্সে বিশ্বাস করে, তারাও কিন্তু ভায়োলেন্সের আশ্রয় নেবে। আমরা দেখেছি এই যে ট্রাম্পের সমর্থনে যে বিক্ষোভ মিছিলটা হলো, সেখানে কিন্তু আপনার আক্রমণ হয়েছে বিভিন্নভাবে এদের উপরে, হ্যাঁ, যদি খুব ব্যাপক না। সুতরাং একটা সংঘাতের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারি 20 বা 22 তারিখের দিকে যাবে, এইটা বোধহয় বলা যায়, সেটা জেনেই ক্ষমতায় থাকে, এমনকি বাইডেনও যদি ক্ষমতায় চলে আসেন আর কি। একটা বাইডেন বিরোধী পুরো আমেরিকা ব্যাপী একটা বড় বিক্ষোভ দক্ষিণপন্থীদের, এটা আমরা দেখবো বেশ কিছুদিন যাব, এইটুকু বলা যায়। তবে এখন পর্যন্ত পারসেপশন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত আইনগতভাবে উনি ক্ষমতাটা ছেড়ে দেবেন, উনি ওইটুকু রিস্ক হয়তো নেবেন না, কারণ এটা হচ্ছে তার জন্য একটা ভয়াবহ একটা রিস্কের জায়গা দেয়, এবং ব্যক্তিগত লাইফেরও রিস্কের জায়গা দাঁড়িয়ে যায় আর কি। তা এই প্রশ্নের সাথে আপনার এই উত্তরের সাথে আমি একটা প্রশ্ন করি। আমেরিকা যেভাবে এখন ডিভাইড হয়ে গেছে, একদম টু পার্ট, এটা তো একটা ডিপ রুটেড একটা হয়ে গেল। এটা কি আসলে দ্রুত মানে বাইডেন সময়ে এটা কি সারানো সম্ভব কিনা এই
ভাগটা না, এটা বিভাজনটা। সারানো সম্ভব না। হ্যাঁ। আপনার এই ডিভিশনটা আরো বাড়বে। আপনার বাড়ার অনেকগুলো কারণ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতিটার সঙ্গে যুক্ত আছে, অর্থনীতিতে তারা পিছিয়ে পড়ছে, বিশ্ব রাজনীতির যে প্রভাবের জায়গাটাতে পিছিয়ে পড়ছে ইত্যাদিতে ব্যাপার রয়েছে। সেই ডিভিশনটা আগামীতে আরো বাড়বে এবং বামধারা এবং দক্ষিণ, আমি একটা লেখায় লিখেছিলাম রিসেন্টলি আর কি, যে বামধারা এবং দক্ষিণপন্থী ধারার মধ্যে সংঘাত এবং দ্বন্দ্বটা বৃদ্ধি পাবে এবং এই দ্বন্দ্বটাই কিন্তু নির্ধারণ করবে যে আগামীতে বামধারা মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়াতে পারবে কিনা। এটা অত্যন্ত ক্রুশিয়াল আগামী কয়েকটা বছর জন্য, কারণ দক্ষিণপন্থী ধারা কিন্তু এই মুহূর্তে ডমিনেন্ট ধারা। এটা হচ্ছে বাস্তবতা। এস্টাবলিশমেন্ট রাজনীতি, এস্টাবলিশমেন্টটাকে আপনি বাদ দেন, রাজনীতির ডমিনেন্ট ধারা হচ্ছে দক্ষিণপন্থী ধারা। বাইডেন যে কারণে ভোট পাক না পাক সেটা ভিন্ন প্রশ্ন, অত্যন্ত ডমিনেন্ট ধারা দক্ষিণপন্থী ধারা। এবং এটাকে চ্যালেঞ্জ করেই হোক বা এটাকে একটা প্যারালাল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, বাম একটি ধারা এখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, মার্কসিস্ট ধারা না, মার্কসিজমটা একটু ভিন্ন প্রসঙ্গ, লেফট ধারা। এবং এই দুটো ধারার মধ্যে একটা প্যারালাল একটা সংঘাতের অবস্থান তৈরি হয়েছে। এটা অব্যাহত থাকবে। এটা উইল ডিটারমাইন যে লেফট পলিটিক্স এইখানে আপনার দাঁড়াতে পারবে কি পারবে না। উৎপল, আমার মধ্যে র্যাপ আপ করার বোধ একটা হ্যাঁ, র্যাপ আপের কাছাকাছি আসছি। শুভ্র হাত তুলেছিল। শুভ্র কি কিছু বলতে চাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে আমেরিকাতে যে গ্রিন পার্টি সম্বন্ধে কিছু এর আগে নির্বাচনে তো তারা প্রায় দে গট কাপল অফ মিলিয়ন্স অফ ভোট। এদের ফিউচার সম্বন্ধে কিছু বলবেন ইফতেখার প্লিজ? এবার তারা ভোট পেয়েছে বোধহয় 4.5 লক্ষের কিছু কম, 4 লক্ষের একটু বেশি ভোট পেয়েছে আর কি আপনার গ্রিন পার্টি। তো আমার কাছে মনে হয়েছে যে গ্রিন পার্টি আপনার সবচেয়ে ভালো যে সময় করেছে রাফ নেডারের সময়। রাফ নেডার কিন্তু আপনার গ্রিন পার্টির কোনো সদস্য ছিলেন না। উনি গ্রিন পার্টির প্ল্যাটফর্ম থেকে যখন নির্বাচন করেন, সেই নির্বাচনটা তৃতীয়বার বোধ হয় রাফ নেডার যখন নির্বাচন করেন, ওটাই ছিল গ্রিন পার্টির হাইয়েস্ট ভোট। একটা ফিগারটা ভুলে গেছি আপনার, হ্যাঁ, কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন আর কি। তবে গ্রিন পার্টির যে আপনার যে মানে প্ল্যান পরিকল্পনাগুলো, এগুলি আমার কাছে মার্কিন বাস্তবতায় এবং বিশ্ব বাস্তবতায় কিছুটা অবাস্তব মনে হয় আর কি। পুরো মানে টেকনোলজি বিমুখ থেকে পুরো আপনার প্রকৃতি নির্ভর যে সমস্ত কথাবার্তা বলেন আর কি। তো সুতরাং এই গ্রিন পার্টির প্ল্যাটফর্ম বা এই ধরনের স্লোগান দিয়ে আসলে ঠিক কতটুকু তারা আপনার অ্যাপিল তৈরি করতে পারবে, ইটস এ কোশ্চেনেবল আর কি। তো আমার কাছে মনে হয় না। এর চেয়ে বরং যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, যেমন তারা আপনার পার্লামেন্ট মানে কংগ্রেসের মেম্বার পাঠিয়ে দিতে সমর্থ হয়েছে আর কি, এটা একটা বিশাল ব্যাপার আর কি। গ্রিনদের এখন পর্যন্ত এই ধরনের নির্বাচনী সফলতা আসেনি এবং আমি খুব একটা অপটিমিস্টিক না যে এখানে গ্রিন পার্টি বা গ্রিন মুভমেন্ট দাঁড়াবে। এবং বিশ্বব্যাপীও দেখো, ইউরোপে কোনো জায়গায় কিছু ভোট টোট পেলো, ঠিক ওই রকম একটা অল্টারনেটিভ ধারা হিসেবে কিন্তু গ্রিন পার্টি কোথাও দাঁড়াতে পারেনি যতটুকু আমি জানি আর কি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আসলে মূল ধারা বা একটা তৃতীয় ধারা বা একটা সিগনিফিক্যান্ট ধারাও বোধহয় হয়ে উঠতে পারবে বলে আমার কাছে মনে হয় না। শুভ ভাই, সুইডেন বা ডেনমার্কে বোধহয়, কোথায় আমি সুইডেনেই বোধহয় গ্রিন পার্টি থেকে পাওয়ার এসেছিল। এসেছিল একবার কিন্তু কোয়ালিশন করে, কিন্তু ঠিক ওই রকম ভাবে তারা কিন্তু মুভমেন্ট একটা অ্যাপিলটাকে ধরে রাখতে পারেনি কোথাও আর কি আপনার। তো আমার মনে হয়, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, সেটা হলো দেখেন যে আপনার গত 4 বছরে মানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই প্র্যাকটিক্যালি মানে তার প্রতিটা কাজেই ডেমোক্রেটিক পার্টি বিরোধিতা করেছে। অর্থাৎ মানে কোনো কাজে হয়তো মানে তার সাথে যায়নি, এবং যার ফলে দুটো পার্টি, ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি, এরা হলো মানে অ্যান্টাগনিস্টিক দুটো ফোর্স হিসেবে কাজ করেছে। এবার যে ভোট হলো, অনেকেই মানে প্রথমে ধারণা ছিল অনেকেরই যে ডোনাল্ড মানে বাইডেন প্রচন্ড মানে বিপুল ভোটে জিতবে। তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট অংশ ভোট পেয়েছেন, এবং যেটার অর্থ দাঁড়াচ্ছে গিয়ে, একদিকে আপনি বলেছেন যে বাইডেন পেয়েছে অনেক বাম ভোট, অর্থাৎ বামরা শক্তিশালী হলো, একই দিকে ট্রাম্পের অনেক ভোট এটা প্রমাণ করে যে দক্ষিণ পন্থাও শক্তিশালী হয়েছে আর কি। অর্থাৎ মানে ইয়ের দিকে এটাই যদি হয়, আমাদের দেশে একটা সময় যদি 80-র দশকে খেয়াল করি, মোটামুটি বিশেষ করে সিপিবির মাধ্যমে আমরা দেখেছি যে বাম দলগুলো যথেষ্ট শক্তি অর্জন করেছিল এবং মানে বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করে। কিন্তু পরবর্তী পর্যায়ে এখন দেখা যায় যে জামাত বা মানে হেফাজত ইত্যাদি সেই সমস্ত মানে তারাই সামনে চলে এসেছে। এখন বর্তমানে আমার মনে হয় না যে পরবর্তী পর্যায়ে যেই ক্ষমতায় আসুক না কেন, যে এই যে দুই দলের বা যে দুই গ্রুপের যে তাদের মধ্যে যে দূরত্বটা কমবে, বরং এই দূরত্বটা আপনি নিজেও বলেছেন সেটা বাড়বে। এবং এর ফলে একদিকে যেমন সম্ভাবনা আছে বাম দলগুলো, হ্যাঁ সেটা একদিকে সম্ভাবনা আছে বাম দলগুলোর মানে মানে এই রাজনীতিকে খুব ভালোভাবে প্রভাবিত করার জন্য, অন্যদিকে সম্ভাবনা থাকছে যে দক্ষিণপন্থীদেরও
রাজনীতিকে, আমেরিকান রাজনীতিকে এফেক্ট করার জন্য। এই মানে বাম এবং দক্ষিণের মধ্যে কাদের জেতার সম্ভাবনা বেশি আপনি মনে করছেন পরবর্তীতে? হ্যাঁ, কি বলবেন? ওটা একটু আগে তো একটু আলোচনা হ্যাঁ, করলাম বলেছেন। যে দুটোর হ্যাঁ, মধ্যে যে একটা দক্ষিণপন্থা যে আপনার একটা দ্বন্দ্বটা একটা আগামী দিনে রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হুম, হবে। আবার এই মুহূর্তে আপনার ডিপেন্ডস করবে যে অনেকগুলি ফ্যাক্টরস কাজ করবে যে আসলে কোন ধারাটা হুম। আসলে সামনে চলে আসবে। এই মুহূর্তে এইগুলো বলাটা খুব মুশকিল। এটা হচ্ছে সত্যি কথা আরকি। ঠিক আছে। তাহলে আমি ৩ টা প্রশ্ন আপনাকে করতে চাই আমার দিক থেকে। এই ৩ টা প্রশ্ন করে আমরা শেষ করতে পারবো বলে আমি মনে করি। একটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে গণচীন সম্পর্কে কিন্তু একটা মানুষের মধ্যে টেনশন তৈরি করে দিয়েছে। গণচীন এই, গণচীন সেই। এবং এমনকি আমাদের জর্জিয়ার যে সেনেটর ইলেকশন করেছে জন হাসফ, তার বিরুদ্ধে সরাসরি করেছে, সে হচ্ছে কমিউনিস্ট, সেই গণচীন থেকে টাকা নিয়েছে ইত্যাদি, ইত্যাদি। আপনি জানেন, দেখেছেন, এবং বিভিন্ন জন সম্পর্কে সেই কথাটা বলা হয়েছে। তখন আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাই, বাইডেনের সময় এসে যদি বাইডেন ক্ষমতা নিলেন এবং প্রেসিডেন্ট হলেন এবং তার সরকার গণচীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন আহ পরিবর্তন কি আমরা দেখবো কিনা, মানে নতুন না, ধরনের গণচীনের ক্ষেত্রে আসলে বাইডেনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত জায়গায় একেবারে হুবহু ট্রাম্পের ফুটপ্রিন্ট অনুসরণ করবেন তার একটা হচ্ছে গণচীন আর কি। গণচীনের বিরুদ্ধেও এই জায়গাটা উনি মানে বজায় রাখবেন। এগুলির শুধু যে রাজনৈতিক তা না, তার একটা অর্থনৈতিক কারণ আছে। যদি আমরা একটু বাম মানে মার্কসিস্ট ধারা থেকে চিন্তা ভাবনা করি যে ইকোনমিক্স কন্ট্রোলস এভরিথিং যেটা আর কি, সেই জায়গাটা থেকে আলোচনা করলে, কারণ আজকে বিশ্বের যে অর্থনীতিটা আস্তে আস্তে কিন্তু গণচীন কেন্দ্রিক অর্থনীতি, আগে যেটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক অর্থনীতি, সেটা কিন্তু সুইচ করছে, শিফট করছে, চায়না হয়ে উঠতেছে। কিন্তু মুখের সমাজতন্ত্র কমিউনিজম যাই বলে যে পুঁজিবাদী বিশ্বের সেন্টার হয়ে যাচ্ছে আস্তে আস্তে চায়না আর কি। যে ভুলটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, যেটা তারা তখন বুঝতে পারে নাই, তারা চেয়েছিল যখন আপনার দেং শিয়াওপিং এর নেতৃত্বে, আমি একটু 2 মিনিট সময়, হ্যাঁ, দেং শিয়াওপিং এর নেতৃত্বে যখন আপনার চায়নার যে শিফটটা হলো মাওবাদের পলিসি থেকে আর কি, হ্যাঁ, যেটাকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী বিশ্ব মনে করলো যে চায়নাতে পুঁজিবাদ চলে এসছে, সুতরাং তারা খুব উল্লসিত হলো। আর চাইনিজ এক্সপ্লেনেশন হচ্ছে আমরা লেনিনের নিউ ইকোনমিক পলিসি অবলম্বন করছি, অর্থাৎ পুঁজিবাদী এবং একটা সমাজতান্ত্রিক সিস্টেমের মধ্যে পুঁজিবাদী অর্থনীতির একটা চর্চা। দুই রকম ব্যাখ্যা। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুশি হলো, চায়না পুঁজিবাদে চলে এসছে, আমাদের পুঁজিবাদের জয় হলো। সোভিয়েত ইউনিয়নে যখন পতন হলো, তারাও খুব খুশি, সেখানে পুঁজিবাদের জয় হলো। এখন সমস্যাটা কোথা হয়ে গেছে, যেটা তারা চিন্তা করতে পারে না পশ্চিমা বিশ্ব। সমস্যাটা হলো ওই জায়গাটিতে এভাবে চিন্তা করে না। যদি আমরা একটু বলি যে উৎপলদার আমি ফুটবল খেলছি, শুভ্র ভাই আর অঞ্জন দা হকি খেলছে, দুটো ভিন্ন ভিন্ন ফিল্ড, ঠিক আছে। এখন শুভ্র ভাইরা বলতেছে যে না, উৎপল দ্বারা ফুটবল খেলতে পারবে না, সবাইকে হকি খেলতে হবে। এখন আমাকে এবং শুভ্র ভাইকে নিয়ে গেলো ওনাদের ফিল্ডে, ফলে কি হলো, এখন এসে দেখা যাচ্ছে যে উৎপলদার সাথে কিন্তু শুভ্র ভাই আর পারছেন। আগে তো শুভ্র ভাই উনারাই ছিলেন তো রাশিয়া এবং চায়না ছিল ভিন্ন ট্র্যাকে, ভিন্ন অর্থনীতির সোশ্যালিস্ট পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে এদের ছিল না। কিন্তু এই দুটো পাওয়ারকে পুঁজিবাদী ট্র্যাকে টেনে নিয়ে আসার পরে বা ওনারা নিজেরা চলে আসার পরে একটা ভয়াবহ কিন্তু কম্পিটিশনের মুখোমুখি পড়েছে টিপিক্যাল ট্র্যাডিশনাল পুঁজিবাদী বিশ্ব। তাদের ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের যে রাশিয়া এবং চায়নার পুঁজিবাদ আমেরিকার অধীনস্থ পুঁজিবাদ হবে, তাদের থেকে সাবঅর্ডিনেট থাকবে। কিন্তু তারা যে একসময় আজকে উপরে উঠে এই একদম মার্কিন পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে ফেলতে পারবে, এইটা কিন্তু তাদের বড় বড় অর্থনীতিবিদদের ইকুয়েশনে এই জায়গাটা ছিল না। হ্যাঁ, এখন আজকে গণচীন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আগামী 10 বছরের মধ্যে মার্কিন অর্থনীতিকে তারা ছাড়িয়ে যাবে। ক্ষেত্র বিশেষে গেছে এই অর্থে যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার যে ঋণ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিডিপি, তার চেয়ে কিন্তু তার ঋণ বেশি। পৃথিবীর খুব কম রাষ্ট্র এরকম রয়েছে, তার পুরো জিডিপির চেয়ে তার ঋণ বেশি, বিপুল বৈদেশিক ঋণ সেখানে রয়েছে। গণচীন এই অবস্থায় নাই। ফলে আজকে যে টিপিক্যাল ট্র্যাডিশনাল যে পুঁজিবাদী বিশ্ব, সেটা চ্যালেঞ্জের মুখে। এক সময় ট্রাম্প যে শুধুমাত্র কথার কথা যে এই সমস্ত কথা বলছেন তা কিন্তু না, এটা কিন্তু একটা অর্থনীতিতে কি এক সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আসছিল যে পুঁজিবাদী অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি। কারণটা কি, তার যে ক্যাপিটালটা সেটা ওয়ার্ল্ডে এক্সপ্যান্ড করতে হবে। এখন দেখা যাচ্ছে সেই জায়গাটা নিয়ে নিয়েছে গণচীন। আজকে আমি যে বাসাটা বসে আছি আমেরিকা, আমার বাসায় একটি জিনিস নেই যেটাকে লেখা আছে মেড ইন আমেরিকা। 90% জিনিস আপনার মেড ইন চায়না। আমেরিকা যে ফ্ল্যাগটা উড়ে সেটাও কিন্তু মেড ইন চায়না। আমেরিকা যে সংবিধানটা, সেখানেও কিন্তু ছাপানো হয় চায়নাতে বসে।
দিস ইজ আ ফ্যাক্ট। যে বাইবেলটাতে হাত রেখে উনি শপথ নেবেন, এটাও চায়না বা হংকং থেকে ছাপিয়ে আনা হচ্ছে, রাইট? এটা হয়ে গেছে আমেরিকার একটা অবস্থা। যে ল্যাপটপে আমরা কথা বলছি, এই যে জুম সিস্টেমটাতে কথা বলছি, এটা কিন্তু একটা গণচীনের সিস্টেম। হ্যাঁ, ফলে আজকে আপনার ট্রাম্প মনে করছে, দক্ষিণপন্থীরা মনে করছে এক সময় যেটা আপনার ওই যে ন্যাশনালিস্ট ফোর্স গুলো ভারতে ছিল, যে পুঁজিবাদে মুক্তবাজার অর্থনীতি ছিল না তো কংগ্রেসের, যে সেই নেহেরুর সময় আপনার, হ্যাঁ, যে আমরা ন্যাশনালাইজড পলিসি থাকবে, আপনার মুক্ত বাজার থাকবে না, বা বামরা যেটা বলেছিল যে ল্যাটিন আমেরিকাতে, কিউবাতে, হ্যাঁ, মুক্ত বাজার অর্থনীতি আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। আজকে সেই ডিফেন্সিভ অবস্থানে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার জন্য ওনারা বলছেন যে মুক্ত বাজার অর্থনীতি করা যাবে না। হ্যাঁ, তো ফলে গণচীন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর অর্থনৈতিকভাবে, দ্বিতীয়ত সামরিক ক্ষেত্রে। সামরিক ক্ষেত্রে রাশিয়া, কিন্তু দক্ষিণ চীন সাগর অন্যান্য ক্ষেত্রে গণচীনও আর কি, ইত্যাদি। তো ফলে গণচীনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেটা বাইডেনের সময় ট্রাম্পের নীতিরই অনুরূপ হবে, সেখান থেকে আপনার অন্যরকম হবে না। গুড, নাইস। তো আমার মনে হয় আমি কয়েকটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে আপনার একসময় তো আপনি কিছুটা বলেছেনও, রাজতন্ত্র ইত্যাদি নিয়ে ডেমোক্রেটরা বা আমেরিকান রাজনীতি অনেক বেশি ইন্টারফেয়ার করতো বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যে কিন্তু গত 4 বছরে কিন্তু এই ট্রাম্প সেখানে কোনো ধরনের রাজতন্ত্র কিংবা বিভিন্ন বিষয়ে কোনো ইন্টারফেয়ার করে নাই। আবার তাদের কাজকর্মও কোনো বাধা কখনো দেয় নাই, বিশেষ করে ওই যে সাংবাদিককে হত্যার বিষয়টা, যেটা এগুলো তো করে নাই। ইরানের সাথে সম্পর্কটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সময় এসে অনেক খারাপ হয়, বিশেষ করে মানবিক যে চুক্তি, সেই চুক্তিটা থেকে বেরিয়ে আসা ইত্যাদি নিয়ে। এবং প্যালেস্টাইনের সাথে দেখা গেছে কি সম্পর্কটা নষ্ট করে। এই 2 দিন আগে বোধহয় পম্পেও গিয়ে ঘুরে এসছে ইয়ে থেকে, জেরুজালেমের ওখান থেকে। এবং 2017-তে প্রেসিডেন্ট ট্রাম্প ইউএস এমবেসি থেকে, তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে আসে। জেরুজালেমকে এখন ইসরায়েলের রাজধানী করার যে এটা প্রক্রিয়া ইত্যাদিতে স্বীকৃতি দেয়। তো বাইডেনের সময় কি এই যে বিষয়গুলো আছে, এগুলোর কোনো পরিবর্তন কি আমরা দেখবো কিনা? এই মধ্যপ্রাচ্য একসাথে করলাম, হ্যাঁ, অনেকগুলো বিষয় লম্বা, খুব ছোট ছোট করে, হ্যাঁ, শর্ট করে বলছি আর কি। ইসরায়েলের ক্ষেত্রে মোটামুটি উনি ট্রাম্পের নীতি অনুসরণ করবে। উনি আমার জেরুজালেম থেকে রাজধানী তেল আবিবে ফিরিয়ে নেবেন না, এটা একদম পরিষ্কার। এবং ব্যক্তিগতভাবে আপনার জো বাইডেন, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেনহামিন নেতানিয়াহু, তার 40 বছর যাবত বন্ধু, হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক রাজনীতিকে প্রভাবিত করে। এবং ইসরায়েলের ক্ষেত্রে উনি অলমোস্ট ট্রাম্পের পলিসি অনুসরণ করবেন। ইরানের ক্ষেত্রে উনি কিছুটা সরে আসবেন, সরে এসে হয়তো সেই নিউক্লিয়ার যে ডিলটা, সেটার একটা রূপ উনি দাঁড় করাবেন, কিন্তু বড় দাগে উনি এন্টি ইরানিয়ান যে অবস্থানটা, সেটা উনি বজায় রাখবেন আর কি। আর সৌদি আরব ইত্যাদির ক্ষেত্রেও বড় দাগে আর কি, ছোট ছোট অনেকগুলো ব্যাপার আছে, সেগুলি আমি আলোচনা না, যে খাসিগো মুক্ত বা মানবাধিকার নিয়ে কথাবার্তা একটু বলবেন ঠিক, কিন্তু সৌদি আরব ইত্যাদির ক্ষেত্রেও মোটামুটি উনি বড় দাগে সে মার্কিন পররাষ্ট্রনীতি থেকে তিনি অনুসরণ করবেন, কারণ সৌদি আরবের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। 1930 সাল থেকে কিন্তু সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মিত্রতা বন্ধনটা রয়েছে। কিন্তু যেই কাজটা উনি করবেন, যা ট্রাম্প যেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু বাইডেন আবার ফিরে যাবেন, ট্রাম্প কিন্তু সারা বিশ্বের যে ইসলামিক মৌলবাদী গ্রুপগুলো, সেখান থেকে কিন্তু নিজেকে একটু দূরে সরিয়ে রাখা বা ডিসঅ্যাসোসিয়েট করা, এই একটা পলিসি অনুসরণ করার চেষ্টা করেছেন ওনার মতো করে। প্রেসিডেন্ট হিসেবে উনি যা চাইলেন তাই কিন্তু করতে পারেন, তা কিন্তু নয়। বাংলাদেশে যেমন সম্ভব না, মার্কিন যুক্তরাষ্ট্রে আরো সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্বল প্রেসিডেন্ট এক অর্থে, অভ্যন্তরীণ ব্যাপারে আর কি। উনার ক্ষমতা কিন্তু একেবারে হাত পা দিয়ে বাঁধা, উনি খুব কম ওনার ক্ষমতা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এত দুর্বল প্রেসিডেন্ট কিন্তু পৃথিবীর আর কোনো দেশে নাই, যেটা মার্কিন বা প্রাইম মিনিস্টারও নাই। হ্যাঁ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে শক্তিশালী এই অর্থে, উনি যা অনেক কিছু করতে পারেন, আমেরিকার প্রেসিডেন্ট সেটা করতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে উনি চেষ্টা করে এসেছিলেন যে এই সমস্ত বিভিন্ন ধর্মীয়, ইসলাম ধর্মভিত্তিক যে সমস্ত মৌলবাদী গোষ্ঠীগুলি রয়েছে, সেগুলিকে সমর্থন না দেওয়া বা এমন পলিসি নেয়া যাতে এরা শক্তিশালী না হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে আর কি। এমনকি বাংলাদেশেও আমরা কিন্তু এদের সাথে যোগাযোগটা আমরা গত 4 বছরে দেখি নাই। তবে বাইডেনের সময় এই জিনিসটা কিন্তু আবার পুনরুত্থান করতে পারে, কারণ মার্কিন স্টাবলিশমেন্ট মনে করে বামধা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, বামপন্থীরা। কিন্তু ইসলামপন্থার রাজনীতি তাকে বাঁচায় রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির যে বিশ্বব্যাপী যে প্রভাব, সে প্রভাব বিস্তারের কৌশলের হাতিয়ার হিসাবে। তো সেই ক্ষেত্রে আমরা বাইডেনের একটা নীতির পরিবর্তন আমরা মধ্যপ্রাচ্যেও দেখতে পারি, বাংলাদেশেও দেখতে পারি।
এবং এই প্রশ্নটাও উঠতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, জামাতকে রাজনীতিকে কেন কর্নারে ঠেলে দেওয়া হয়েছে, জামাত তো একটা গণতান্ত্রিক দল, তাকে আপনার সামনে নিয়ে আসা হোক, তাকে পার্লামেন্টের সুযোগ দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি সবক আমরা শুনতে পারি কিন্তু বাংলাদেশের ক্ষেত্র এটা হতে পারে বাইডেনের। তার অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতেও, অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বাইডেন যদি প্রেসিডেন্ট হন একটা প্রভাব হয়তো এখানে আসতে যেমন পারে। আপনার মনে আছে কিনা 4 বছর আগে বলা হতো যে আপনার একটা পলিসি নেওয়া হয়েছিল, আমাদের বাংলাদেশে অনেকে সিভিল সোসাইটি অনেকে বলছিলেন যে এই সমস্ত ইসলাম ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে জঙ্গিবাদ কমে যাবে, জঙ্গিবাদী যে গোষ্ঠীগুলো আছে এদেরকে পার্লামেন্টে নিয়ে আসো, তাহলে আর সন্ত্রাসবাদ তো হবে না। যখন বাংলা ভাই উত্থানটা হয়েছিল সেই খালেদা জিয়ার সময়গুলোতে আমরা শুনেছিলাম, তো সেই ধারাটা আবার চলে আসতে পারে আর কি, যে এদেরকে আরো বেশি বেশি সংসদে নিয়ে আসো, আরো গণতান্ত্রিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলো, ইত্যাদি ইত্যাদি সবক আমরা শুনতে পারি আর কি বাইডেন সময় আর কি, যদি উনি একটু অর্থনৈতিকভাবে দাঁড়া যেতে পারেন, কোভিডটা মোকাবেলা করতে পারেন, তারপরে আমরা এগুলো শুনবো আর কি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং হবে আমাদের জন্য নিশ্চয়ই। তো আমার মোটামুটি আমি আরেকটা প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন, খুব সংক্ষিপ্ত হবে, আমাদের সময় প্রায় শেষ। আর আমার প্রশ্নটা হলো সাইদ ভাই, সেক্ষেত্রে আমেরিকান লেফটিস্ট যারা এই যে পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদকে উস্কে দেওয়া, সেটাকে অবলম্বন করে আবার যুদ্ধে জড়ানো, বেসিক্যালি তো সেটার জন্যই করবে, মৌলবাদকে প্যাট্রোনাইজ করবে তো সেগুলোর জন্য। তো সেক্ষেত্রে তাহলে এই যে আমেরিকান লেফটিস্ট যারা বাইডেনকে ইয়ে করলো, তারা কতটুকু এই ব্যাপারে ভূমিকা রাখতে পারবে, অথবা এগুলো তাদের চিন্তায় আছে কিনা? এখানে খুব কুইক আর কি, যে আপনার দুটো জিনিস আসছে। আমেরিকান লেফটিস্টরা আসলে যারা বাম রাজনীতি সমালোচনা করে বিশ্বব্যাপী, তাদের কিন্তু কতগুলো সমালোচনা করে। বাম রাজনীতির সমস্যা বলা যে আপনার বাম, এবং আমি একটু আগে দেখাই দিলাম যে বাম এবং দক্ষিণপন্থী রাজনীতি কতগুলো ধারা কিন্তু এক জায়গায় মিলে গেছে আর কি। হ্যাঁ, তো বাম রাজনীতির সমালোচনা অনেকে করেন এইভাবে যে আপনার তাদের কোনো পলিসিও কিন্তু, মানে আমি বলতে চাই পশ্চিমা বামের পলিসি আর কি, যে ইসলামী মৌলবাদী রাজনীতি ধারা উত্থানে অনেকখানি সহায়ক, এবং তারা অনেকটা হ্যান্ড টু হ্যান্ড কাজ করেন আর কি। তো ওই বাইডেনের যে আপনার যদি বিশ্বের ইন্টারফারেন্স যে পলিসি, এই ব্যাপারে বামরা সোচ্চার হবেন, কিন্তু আপনার ওই অনেক ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনার এই সমস্ত ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলো কিন্তু নানান সফিস্টিকেটেড নাম দিয়ে কিন্তু আপনার কাজ করে আর কি, যে অনেক ক্ষেত্রে বোঝা মুশকিল অনেকের পক্ষে, যারা আনলেস তারা ওই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট আর কি। যেমন যদি আজকে বলা হয় বাংলাদেশে জামাত ইসলাম একটি গণতান্ত্রিক দল, এখানে একটা আমেরিকান লেফটিস্ট কিন্তু কনফিউজড হয়ে যাবেন, তিনি মনে করবেন যে জামাত হচ্ছে একটি গণতান্ত্রিক দল, তারও সে অধিকারটা দেওয়া উচিত। সুতরাং কেস টু কেস বেসিস কাজ করবে আর কি। তো সার্বিকভাবে বাম রাজনীতি ঠিক সরাসরি এখানে ইসলামী মৌলবাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবে কিনা, ইটস এ কোশ্চেন। আমার মনে হয় না তারা এই মার্কিন ভূমিতে দাঁড়ায়া, ওদের ইস্যুটা হচ্ছে যে ইসলামিস্ট পলিটিক্সের বিরুদ্ধে বা ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে রাজনীতিটা করে, সেইখানে রাজনীতিটা করবে যে যুক্তরাষ্ট্র অভ্যন্তরে যে দক্ষিণপন্থা যে শক্তিটা আছে তার বিরুদ্ধে, নট ইন্টারন্যাশনালি, গ্লোবাল। এটা মাই আন্ডারস্ট্যান্ডিং, বাট অ্যাগেন সিচুয়েশন উইল সে এক্স্যাক্টলি। কিন্তু তার যে মূল এজেন্ডা কিন্তু মার্কিন লেফট পলিটিক্সের বিশ্বব্যাপী যে আপনি ইসলামী মৌলবাদের রাজনীতি, তার বিরুদ্ধে না, আমার কাছে তাই মনে হয়। কারো যে দ্বিমত থাকে বলতে পারেন আর কি। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের সাথে প্রোগ্রেসিভ ফোরাম ইউএস এর সভাপতি খুরশিদুল ইসলাম, খুরশিদ ভাই আছেন। ওনার যদি কোনো প্রশ্ন বা কথা থাকে বলতে পারেন। মীর আলী ভাই আছেন লন্ডন থেকে। দুইজনের আমি খুরশিদ ভাইকে বলবো, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আর তারপরে মীর আলী ভাই প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমরা শেষ করবো এই আলোচনাটা। হ্যাঁ, একটা আনমিউট করতে হবে খুরশিদ ভাই, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। প্রশ্ন কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় যে আমেরিকাতে যে পরিমাণ বৈষম্য, 99% আর 1% আন্দোলন দেখেছেন সবাই, এই বৈষম্য, ধন বৈষম্য এবং মানুষের মধ্যে বিভক্তির যে রাজনীতি আমেরিকাতে সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা চালু করেছে, তার বিরুদ্ধে বামপন্থীদের রাজনীতিতে আসার, রাজনীতিকে প্রভাবিত করার বিরাট সম্ভাবনা এখানে রয়েছে। তো যদিও সেটা তারা আমাদের, উনি ঠিকই বলেছেন সাইদ সাহেব, যে রাজাকার আলবদরের মতো এই কমিউনিস্ট সোশ্যালিস্টটাকে একটা গালিতে পরিণত করেছে তারা। যতই করুক না কেন, এই মৌলিক অধিকারগুলোকে, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোকে, কর্মের অধিকার, এগুলোকে যদি নিয়ে অগ্রসর হতে পারে, এবং যদি বিশ্বব্যাপী আমেরিকার যে প্রভাব আছে সেই জিনিসটাকেও যদি কাজে লাগাতে পারে ইতিবাচক ভাবে, যে আমেরিকা বিশ্ব পুলিশ, আমেরিকা বিশ্বের সব জায়গায়
ষড়যন্ত্র করবে, মানুষকে বিভক্ত করবে, যুদ্ধ লাগাবে, অশান্তি সৃষ্টি করবে, সেই আমেরিকা নয়। আমেরিকা যে প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠ, সে সারা পৃথিবীতে, কিউব একটা ছোট্ট দেশ যেরকম ভাবে গোটা ল্যাটিন আমেরিকাতে আজকে চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এরকম আরো কিছু ক্ষেত্রে ভূমিকা রাখছে, আমেরিকা আজকে সারা পৃথিবীতে সেই ভূমিকা রাখতে পারে। এবং মানব জাতির প্রযুক্তিগত ক্ষমতা এমন জায়গায় গেছে যে এখন বিশ্বে কোনো মানুষ না খেয়ে থাকবে না, সেই জায়গায় পৌঁছেছে। তো আমেরিকা সেটাতে নেতৃত্ব দিতে পারে যে সে ইভিল ফোর্স হিসাবে নয়, সে সত্যিই তার একটা ভালো ফোর্স হিসাবে, মানব জাতির বন্ধু হিসাবে, সহায়ক হিসাবে সে ভূমিকা পালন করতে পারে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সোভিয়েতের পতনের পরে সোভিয়েত যে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করত, এখন চীনের উত্থান হচ্ছে, কিন্তু সেই চীন কিন্তু আন্তর্জাতিকতাবাদী যে কমিউনিস্ট আন্দোলন তারই অংশ নয়। তাদের ভিতরে রয়ে গেছে উগ্র জাতীয়াভিমান এবং উগ্র জাতীয়তাবাদী চেতনা। তাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে তাদের বিরোধ আছে। এমনকি ভিয়েতনামিরা যখন আমেরিকার বিরুদ্ধে যে লড়াই করে, তখনও তারা ভিয়েতনামের জায়গা দখল করার জন্য চেষ্টা করেছে এবং ভিয়েতনামি সৈন্যরা চীনের বিরুদ্ধে লড়াই করেছে। তো সেদিক থেকে একটা বিশাল সম্ভাবনার দিক আছে। আর আমেরিকাকে যদি এই সমর শক্তির যে মাল্টি কর্পোরেশন গুলো আছে, এরা অস্ত্র না বানিয়ে মানুষের মঙ্গলের জন্য যদি ভালো জিনিস তারা তৈরি করে, এখন যেমন আজকে জলবায়ু রক্ষার জন্য এরোপ্লেন যদি তারা বিদ্যুতের আর ব্যাটারির ইলেকট্রিক বিমান তৈরি করে, জাহাজ তৈরি করে, সেগুলোই তো আজকে দরকার মানব জাতির জন্য। যা যা প্রয়োজন, স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বকে দেওয়া, ইন্টারনেট দেওয়া, এরকম অনেক কাজের মধ্যে প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণার মাধ্যমে অগ্রসর করা সম্ভব। তো এটা আমি সাইদ সাহেবকে বলবো যে আমাদের প্রগতিশীলদের চেতনা সেই রকম পজিটিভলি অগ্রসর করে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা কিভাবে সেটাকে এই খাতে প্রবাহিত করা যায়, এটা নিয়ে যদি তার কোনো মন্তব্য থাকে ধন্যবাদ খুরশিদ ভাই, শুনলে আমরা উপকৃত হব। খুব সংক্ষেপে যদি সাইদ ইফতিখার, আর কি কোনো প্রশ্ন আছে একবারে নিয়ে আর রানাদা হাত তুলেছিলেন, আপনি কি কোনো প্রশ্ন আছে? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। খুব সংক্ষেপে তাহলে আমরা শেষ করবো। আমি এই আমেরিকান নির্বাচন কেন্দ্রিক, সেটা হচ্ছে আমেরিকান নির্বাচনে আমরা যে দেখলাম নির্বাচনের যে সংকট, এমনকি নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে আবার এদিকে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট, পাশাপাশি যদি আন্তর্জাতিকভাবেও দেখি, ভারতে ইভিএম দিয়ে ভোট চুরি, বাংলাদেশে মধ্যরাতের ভোট চুরি, মধ্যরাতে ভোট হওয়া বা অনেক আগে ভোট হয়ে যাওয়া, এখন তো 5 বছর আগেও ভোট হয়ে যাচ্ছে বাংলাদেশে, জানে কে জিতবে এরপরে, সবাই জানে 5 বছর আগে হয়ে গেছে। মানে আমেরিকা থেকে অনেক এগিয়ে এই ক্ষেত্রে বাংলাদেশ শেখার আছে, কারণ এখনই জানে যে নেক্সট ইলেকশনে কারা জিতবে, এটা সবকিছু ডিসাইডেড। কেমন এই ধরনের যদি নির্বাচন কেন্দ্রিক হয়, এখন এই নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র কি আসলে সংকটে, এবং এটা কি অসারতা কি প্রমাণ হয় না নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের? প্রথমত এটা হচ্ছে অসারতা প্রমাণ হয় কিনা, এবং আসলে এই সংকটটা দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ। মীর আলী কিছু বলবেন? আপনি কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন শুধু আনমিউট করে করতে হবে, আনমিউট করুন। মনে হয় যে খুবই একটা ভালো আলোচনা, এবং এই ধরনের আলোচনা যদি সামনে আরো হয়, কারণ আমার এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে যে আমেরিকার রাজনীতি যদি রাইট ট্র্যাকে যেতে থাকে, তাহলে সারা বিশ্বই এর মাধ্যমে উপকৃত হবে। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যে ডিক্টেটররা বসে আছে, তারা সংকটের মধ্যে পড়বে, এবং সেই সংকট থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যে মানুষের কল্যাণে কাজ করার প্রবণতা বেড়ে যাবে, ডিক্টেটররা বসে থাকতে পারবে না। এইটা খুবই জরুরি। সেই কারণে আমেরিকার রাজনীতিটা ঠিক হওয়া সারা বিশ্বের জন্য খুবই একটা প্রয়োজনীয় এবং জরুরি। এইটাই আর কি। ধন্যবাদ।
হ্যাঁ, ওকে আর কেউ গোপাল কিছু বলবে? লন্ডন থেকে গোপাল যুক্ত হয়েছে, বা আর কেউ? ইয়াদি, শওকত, সুভাষ, হ্যাঁ, কেউ কিছু বলবেন? উৎপলদা যদি একটা মিনিট বলা যায় বলতে পারি হ্যাঁ, আর কি। হ্যাঁ, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে আমরা জানি যে আমেরিকা আল কায়েদা ইত্যাদি মানে গঠনের পিছনে মানে ছিল, সক্রিয় ছিল, এবং অনেকের ধারণায় এই যে ব্ল্যাক মানে বিএলএফ যে আন্দোলন, সেখানে অ্যাটলিস্ট গঠন না করলেও ডেমোক্রেটিক পার্টি মানে নিজের ইলেকশনের স্বার্থে, নির্বাচনের স্বার্থে সেটাকে ব্যবহার করেছে। এখন আবার মানে প্রশ্নটা এরকম যে বাইডেন যদি ক্ষমতায় আসে, বিএলএম কি সেই আগের মতোই যে মানে থাকবে, অর্থাৎ তারা তাদের মানে ইস্যুটা সামনে নিয়ে যাবে? আর আরেকটা জিনিস যেটা আবার মনে হয় যে আমরা বাংলাদেশে বলি যে আওয়ামী লীগ হারলে মানে জিতলে আওয়ামী লীগ জেতে, আর আওয়ামী লীগ হারলে হারে বাংলাদেশ। আমার মনে হয় একই অবস্থা আমেরিকার। আমেরিকা যদি জেতে, আমেরিকা একাই জেতে, আর আমেরিকা হারলে হারে সারা বিশ্ব। এই ব্যাপারে আপনার কি মতামত? আচ্ছা, ফাইন, 3টা প্রশ্ন। হ্যাঁ, আমার মনে হয় আপনি এটা শেষ করতে, তারপর আমরা শেষের দিকে যেতে পারবো। হ্যাঁ, আমরা মোটামুটি মানে খুব সংক্ষেপে, প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সময় উপযোগী। এগুলি আসলে লম্বা আলোচনার ব্যাপার তো বটে, এমনকি একটা প্রশ্ন করে এক একটা ডিজার্টেশন করার মতো ব্যাপার রয়েছে আর কি। তো প্রথম যে প্রশ্ন, হ্যাঁ, সুতরাং এগুলি নিয়ে খুব সংক্ষেপে উত্তর দেওয়া খুব কঠিন। তো প্রথম প্রশ্নটা উত্তর যেটা ছিল আর কি, যে আমেরিকার বাম ধারণা নিয়ে আমি একটু আলোচনা করেছি যে কি পরিমাণ ক্রিটিক্যাল আমেরিকাতে আসলে একটা ন্যাশনাল ওয়াইজ, জাতীয় ভিত্তিক একটি মানে রাজনীতি দাঁড় করানো আর কি। শুধু শ্রেণীতে নয়, জাতিতে, ভাষায়, ধর্মে, বর্ণে, রাজনৈতিক মতাদর্শে একটা বিভক্ত একটি দেশ এখানে আর কি। হ্যাঁ, নানান চিন্তাধারা, এগুলিকে ঐক্যবদ্ধ করা শুধুমাত্র একটি অর্থনীতির প্রশ্নে কিন্তু এখানে তা না। 1% 99% যেমন ব্যাপার আছে, সেখানে আপনার বর্ণ বৈষম্যবাদের ব্যাপার আছে, শ্রেণীর ব্যাপার আছে, আবার আপনার জাতিগত ব্যাপার রয়েছে, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। সুতরাং এগুলো নিয়ে একটি বাম রাজনীতি ধারার যেমন একটা সম্ভাবনার দিকেও আছে, তার একটা প্রতিকূল জায়গাও রয়েছে আর কি, যে নানাবিধ কারণে কেন এখানে দাঁড়ানোটা খুব অত্যন্ত কঠিন এবং কষ্টকর। এবং অভিবাসীরা ক্রমাগত আসছেন, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যে গত 20 বছরই ধরুন যে আপনার 1,20,00,000 লোক এখানে নতুন নাগরিক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইত্যাদিতে অনেক বিষয় রয়েছে আর কি। এবং যারা এখানে অভিবাসী হন, তারা কিন্তু জাতীয় রাজনীতিতে ব্যক্তিগত লাভালাভের একটা বিষয় সেখানে কাজ করে। আমি চাকরি পেলাম, যে আমাকে চাকরি দেবে তাকে ভোট দিচ্ছে, একটু আগে আলোচনা তো কিন্তু উঠে এসছে আর কি বিষয়গুলো। তো এই সমস্ত কিছু মিলে এখানে একটা অল্টারনেটিভ রাজনীতি দাঁড় করানো অত্যন্ত জটিল। দীর্ঘ সময় ধরে সেই প্রক্রিয়া চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেই সফলতার মুখ দেখেনি। যেই কারণে বামদেরকে কিন্তু ডেমোক্রেটিক পার্টির প্ল্যাটফর্মটা ব্যবহার করে কিন্তু রাজনীতিটা করতে হচ্ছে আর কি। আর আরেকটা যেটা প্রশ্ন ছিল, যে কি প্রশ্ন ছিল যেন একটা বলতে, শেষ প্রশ্নটা যেটা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্রের সংকট, অসারতা, নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের অসারতা। এক্স্যাক্টলি, ইয়েস। হ্যাঁ, এই প্রশ্নটি আসলে আপনার এটিও দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে সারা বিশ্বে আর কি, যে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের যে সংকট তৈরি হচ্ছে সারা বিশ্বব্যাপী। শুধু যে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্র তা তো নয়, এমনকি ভারতবর্ষের গণতন্ত্রও কিন্তু আজকে নানাবিধ কারণে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে আর কিন্তু একই সাথে কিন্তু এটাও মানে সত্যি যে গণতন্ত্রের বিকল্পটা কি, সেটাও কিন্তু উত্তর নেই। আপনার বোধহয় সক্রেটিস না অ্যারিস্টটল কে বলেছিলাম ঠিক মনে নাই, যে গণতন্ত্র হচ্ছে সবচাইতে খারাপ শাসন ব্যবস্থা, কিন্তু এর চেয়ে কিন্তু ভালো শাসন ব্যবস্থা বলেও কিছু নেই। হ্যাঁ, এটাই সবচেয়ে খারাপ, কিন্তু এর চেয়ে ভালো কিন্তু আর কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এখন কোশ্চেনটা হচ্ছে যে এই যে সংকটগুলো যেগুলি তৈরি হয়েছে, এগুলি কি করে রেকটিফাই করা যায়, রেকটিফাই করা দরকার আমরা সবাই জানি, উত্তরটা কিন্তু আমরা জানি না। বাংলাদেশে আপনি যেটা বলেন 5 বছর আগে আমরা 3 বছর পরে ভোট আমরা জানি কে জিতবে, কিন্তু কি করা উচিত আমরা তত্ত্বগতভাবে আলোচনা করতে হবে, কিন্তু কিভাবে করবেন সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে এটাই কিন্তু শেষ নির্বাচনী কারচুপি বলে আমার মনে হয় না। আগামী নির্বাচনে সেই প্রশ্ন মানে প্রবলেমগুলি তৈরি হবে, সেটা বাইডেনই আসুন বা ট্রাম্পই কন্টিনিউ করুন আর কি। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই বিষয়গুলি প্রযোজ্য। এটা কিন্তু আজকে সারা বিশ্বে কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থা, আপনি যে রণজিৎ দা যে কথাটা বললেন, প্রশ্নের মুখোমুখি ফেলে দিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবাই মনে করছিল বিশ্ব বোধহয় সো-কল পশ্চিমা যে গণতন্ত্রের যে কনসেপ্ট, সেটা একটা জয় জয়কার শুরু হবে। কিন্তু আজকে এই প্রশ্নগুলো কিন্তু এখানে রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু পুতিন সাহেব যে নির্বাচন করলে উনি জিতে যাবেন, এটা সবাই কিন্তু আমরা জানি। এবং উনি কিন্তু স্টালিনের পর এখন পর্যন্ত সবচেয়ে লম্বা সময়ের প্রেসিডেন্ট আছেন এবং আরো দীর্ঘদিন থাকবেন যদি বেঁচে থাকেন আর কি। প্রবলেম এই যে আমরা দেখতেছি আপনার কি বলে আপনার বেলারুশে লুকাশেঙ্কো, সেই সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রয়ে গেছে। সমস্ত সোভিয়েত যে সেন্ট্রাল এশিয়াতে গণতন্ত্রের নামে কিন্তু ডিক্টেটরশিপ চলছে আর কি। হ্যাঁ, অনেকে এগুলিকে কিন্তু নাম দিয়েছে পুটিনিজম বলে আর কি, নতুন টার্ম এসছে আর কি। হ্যাঁ, এমনকি ইউরোপের রাজনীতিও কিন্তু গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আর কি। তো এগুলো নিয়ে কাজ করার, একটা হলো তাত্ত্বিকভাবে কাজ করা, আর একটা হচ্ছে মাঠের কাজ করা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসছে। এবং
চিন্তা ভাবনা করা শুরু হয়েছে। তো আমার মনে হয় এই যে আলোচনা এগুলোর থেকে একটা পথ বেরিয়ে আসবে, কারণ সংকট না থাকলে তো মানব জাতির প্রগ্রেস হয় না। এক একটা এই যে সংকটগুলো কিন্তু মানব জাতিকে নতুন পথ এবং দিক নির্দেশনা দেয় আর কি। সুতরাং আমি বা আমরা বোধহয় কেউ হতাশ নই আর কি। হ্যাঁ, তো সুতরাং এই সংকটটা থাকবে, তোমার সংকট থেকে আবার কিন্তু উত্তরণের পথও বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা একটা আশাবাদও ব্যক্ত করতে পারি। ভিন্ন অর্থে আমি বলছি সেটা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে একজন কৃষ্ণাঙ্গ দক্ষিণ এশীয় নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসবেন আমাদের সামনে, এবং অনেকে আশা করছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন বিভিন্ন কারণে। তো আপনার কি মনে হয় এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা আশাবাদের দিকও আছে আমাদের জন্য, এবং ভালো একটা শুধুমাত্র যদি মাত্র ওই জায়গাটা দেখেন যে আপনার ওই যে আমেরিকার কনটেক্সটে আর কি, যেহেতু এখানে আপনার যে জেন্ডার ইস্যুটা এবং আপনার যে রেস ইস্যুটা অত্যন্ত বিশাল ব্যাপার। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো আমাদের কোনো ব্যাপার না, আমাদের সেই 91 থেকে আমাদের সমস্ত কি পোস্ট গুলো নারীরা দখল করে আছে আর কি পোস্ট। হ্যাঁ, সমাজটাতে জেন্ডার ইকুইটি আসে নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতার যে কি পোস্টগুলো, যে আপনার প্রাইম মিনিস্টার, স্পিকার, বিরোধী দলের নেত্রী এবং মানে যিনি সত্যিকার বিরোধী দলের নেত্রী গৃহবন্দী উনিও নারী আর কি। হ্যাঁ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখনো চিন্তার বাইরে আর কি। তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই এক ধাপ এগিয়েছে যে নারী যদি ভাইস প্রেসিডেন্ট হতে পারেন এখন বলছি আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে আপনার অশ্বেতাঙ্গ, অবশ্যই সেটি অত্যন্ত একটি ইতিবাচক দিক আর কি। কিন্তু একই সাথে কিন্তু উনি আবার যদি আপনার সেই শ্রেণীগত যে রাজনীতির যেটা আর কি মার্কসিস্ট ধারা যদি আমরা চিন্তা করি, তিনি কিন্তু সেই এস্টাবলিশমেন্টের পক্ষে, সেই টিপিক্যাল রাজনীতির পক্ষেই কিন্তু উনি আবার সেই পুঁজিবাদ, সেই শোষণমূলক যে 1% ভার্সেস 99%, তিনি সেই 1%-এর পক্ষে, সেই 99%-এর পক্ষে মানুষ উনি নন, উনিও নন, বাইডেন নন। এই জন্যই কিন্তু এলিজাবেথ ওয়ারেনকে না আনে, যে প্রশ্নটা এসেছিল আপনার কমলা হ্যারিসকে আনা হয়, কারণ এলিজাবেথ ওয়ারেনকে মনে করা হলো যে উনি হয়তো আরেকটু বামের দিকের। সুতরাং আমাদের যে স্ট্যাটাস কোটা সেটা কিন্তু বজায় রাখতে হবে। হ্যাঁ, সুতরাং সেই স্ট্যাটাস কোটা থাকবে, যেটা হয় কি, যেমন ধরুন যে আপনার কি বলবো আর কি, সাপোজ ধরেন যে ওবামাকে তো যেটা মনে করা হয়েছে আর কি, রেসটা তো একটা ফ্যাক্টর, মানে এখন আপনার একজন ব্যক্তিকে দিয়ে তার পারপাসটা সার্ভ হলেই হলো, পুঁজিবাদী বিশ্ব। হ্যাঁ, এখন শুধু একটা ফেস থেকে চেঞ্জ করা। সুতরাং ইনারা বাইডেন এবং যে আপনার কমলা হ্যারিস যে টিপিক্যাল ট্র্যাডিশনাল যে রাজনীতি, বরং ট্রাম্প তার মতো করে চেষ্টা করছে এটাকে ব্রেক করার, প্রথমবারের মতো তারা সেই রাজনীতি থেকে, সেই অর্থনীতি থেকে আবার পুনরুদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং রেসিজম সহ সমস্ত বিষয়গুলো, বাংলাদেশে নারীরা 1991 সাল থেকে ক্ষমতায় থাকলেও কিন্তু নারী পুরুষ সমতা সেখানে বাংলা অর্জন করতে পারে, অনেক পিছিয়ে আছে। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র কমলা হ্যারিস আসলেও কিন্তু সেই যে বর্ণ বৈষম্যদের ব্যাপারটা, সেটা কিন্তু দূর হয়ে যাবে না। থ্যাংক ইউ। আমার মনে হয় খুব ভালো আলোচনা। এটা আমরা মনে করেছিলাম 1.5 ঘন্টা শেষ করবো, কিন্তু 2 ঘন্টা হয়ে গেল। সবারই খুব উৎসাহ ছিল। আমার প্রশ্ন করেছেন অনেকেই। ইলাদি কিছু বলতে চাচ্ছিলেন আপনি একটু? হ্যাঁ, ইলাদি আনমিউট করেছেন, জিজ্ঞেস করছি। শুনতে পাচ্ছি না ইলাদি আমাদের জর্জিয়া প্রোগ্রেসিভ ফোরামের নেত্রী, আমাদেরও নেত্রী উনি, আমেরিকার। বলেন, শুনতে পাচ্ছি না, কোনো সাউন্ড নাই। তো আপনি সাউন্ডটা ঠিক করতে থাকেন, আপনি আনমিউট করেন। তো একটা ঘোষণাও দিতে চাই, আগামী 5 তারিখ আমাদের ডিসেম্বর মাস এসছে, ডিসেম্বর মাসকে সামনে রেখে প্রগতির যাত্রী পক্ষ থেকে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই। এটার নাম হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। এখানে অংশগ্রহণ করবে 3 জন আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক, চট্টগ্রাম নগর কমিটির, যার সময়ে চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের কালচারাল স্কোয়াডের একটা বিশাল ইয়ে হয়েছিল, এখন লন্ডন প্রবাসী গোপাল দাস, উনি থাকবেন। আর আটলান্টা থেকে থাকবে আমাদের চাকসুর শামসুনার হলের সাবেক ভিপি রুবিনা শম্পা এবং ছাত্র নেত্রী কাকলি বিশ্বাস। 3 জনের একটা অনুষ্ঠান করবে এবং এটার প্রস্তুতি হচ্ছে। আপনারা যারা আছেন সবাই 5 তারিখের ওই অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। ইলাদি, আপনার কি লাইন ঠিক হয়েছে? সাউন্ড পাচ্ছি না, কোনো সাউন্ড নাই। ঠিক আছে,
আপনার পরে এটা হবে। তো আমার মনে হয় আমি আজকে ডক্টর সাইদ ইফতেখার আমাদের খুবই কাছের মানুষ, বন্ধু মানুষ, খুব ভালো একটা ডিসকাশন, প্রাণবন্ত একটা আলোচনা করলেন এবং আমার মনে হয় আমরা যারা উপস্থিত ছিলাম এবং বাইরেও যারা আছেন সবাই আমরা উপকৃত হয়েছি আপনার এই আলোচনা থেকে। এবং এই আলোচনাটা হয়তো আমরা আবার বাইডেন যদি ক্ষমতায় আসেন ডেমোক্রেটরা, তাই সেটা ধরেও হয়তো আমরা আবার একটা ভবিষ্যতে আমেরিকার রাজনীতি গতিপথগুলো আমরা আলোচনা করতে পারবো এবং আমরা বুঝতে চেষ্টা করব যে কোথায় যাচ্ছে। এবং যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রগতি যাত্রীর পক্ষ থেকে মোহাম্মদ আতিক উপস্থিত আছে। আতিককে বলবো যে আজকের এই অনুষ্ঠানটা শেষ করে দেওয়ার জন্য। আতিক, উনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। শুনতে পাচ্ছি না আতিক, শুনতে পাচ্ছি না। তুমি এই দাও। মাইক্রোফোন, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না। উৎপল শেষ করে দেন। হ্যাঁ, সাউন্ড আসছে না। ঠিক, তোমার সাউন্ড ঠিক করতে হবে। তাহলে আমার মনে হয় আমি আদিক সাউন্ড পাচ্ছি না। তুমি সাউন্ড পাচ্ছ কিনা আমি জানি না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আমাদের এই আলোচনা, ইফতিখার কি কোনো কিছু বলবেন? আর না আমি শেষ করব। না, আমি আর কিছু বলবো না। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ যে এত দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন এবং সবার প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে এবং এই বিষয়টা নিয়ে আরো ফার্দার চিন্তা করতে সহায়তা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের আজকের এই সভা আমেরিকার রাজনীতি নিয়ে এখানেই শেষ করছি।